প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত ফাইনাল টাচ নোট হতে। আজকে আইন ৭, অর্থাৎ এই নোটের সর্বশেষ আইন প্রফেশনাল ইথিক্স, অর্থাৎ ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট, বার কাউন্সিল অর্ডার, বার কাউন্সিল রুলস, লিগ্যাল ডিসিশনস অ্যান্ড রিপোর্টস, যেটাকে আমরা সংক্ষেপে বিবিসি বলে থাকি। তো এটার উপরে 10 নম্বর থাকে পরীক্ষায়। আজকে পড়ব এই সাবজেক্টের সমস্যামূলক প্রশ্নোত্তর। সবকিছু ঠিক আছে ভাই? জি স্যার। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন। ক একজন 52 বয়স্ক ব্যক্তি, তার মানে এখানে বয়সকে টার্গেট করা হয়েছে। বার কাউন্সিলের পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়া দরকার ভাই? 21 বছর। কত অনুচ্ছেদ? 27 এক। 27। 27 এক, 27 বললেও সমস্যা নেই। তার মানে জি ইনি তো জি স্যার। পরীক্ষা দিতে পারবেন, যোগ্য, তাই না? যেহেতু জি, বয়সের সমস্যা নেই। 21+, অতএব দেওয়া যাবে। আচ্ছা, তিনি সরকারি চাকরি থেকে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে প্রায় 4 বছর পূর্বে দণ্ডিত বা কনভিক্টেড হন। কনভিক্টেড হলে কত বছর পরীক্ষা দেওয়া যায় না ভাই? 5 বছর। কত বছর অতিবাহিত হয়েছে? 4 বছর। তাহলে নেক্সট পরীক্ষা কি তিনি দিতে পারবেন? না স্যার, এখনো হয়নি ওনার, তার মানে মানে মেয়াদ আরো এক উত্তীর্ণ বছর হয়নি। অতিবাহিত হতে পারবে, তারপরে গিয়ে তিনি পাপ মুক্ত হবেন, তাই না? জি এটা হচ্ছে প্রশ্ন ব্রেকডাউন করার সময় কিন্তু উত্তরটা মাথার মধ্যে চলে আসবে, যদি আপনার জানা থাকে। আসবে কিনা? জি। এখন তিনি আইনজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে ইচ্ছুক। আচ্ছা, একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আইন ও যুক্তিসহ তাকে উপযুক্ত পরামর্শ দিন বা উপদেশ দিন। তাহলে ঘটনা বিচার্য বিষয় দিলেন। এবার আমাদের অনুচ্ছেদ, আইনটার নাম কি হবে? দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ বা আর্টিকেল 27(1) এর বিধান মতে, শুধু 27 দিলেও হবে, ব্র্যাকেটে 1 সাব উপ অনুচ্ছেদ দিলেও হবে, না দিলেও হবে। তাহলে এই বিধান মতে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির জন্য একজন ব্যক্তির নিম্নলিখিত যোগ্যতা সমূহ থাকতে হবে। তার মানে প্রথমে কোয়ালিফিকেশন, বাংলাদেশের নাগরিক, বয়স ন্যূনতম 21 বছর। তাহলে এখানে প্রশ্নে যেটা বলা হচ্ছে, নাগরিক কোথাকার বলেনি, কিন্তু ধরে নিচ্ছে তিনি বাংলাদেশের নাগরিক, এবং আইন বিষয়ে কি আছে? ডিগ্রি। তো তিনি যেহেতু বার কাউন্সিলে পরীক্ষা দিতে চাচ্ছেন, তার মানে তার কি ডিগ্রি আছে? আইন বিষয়ে ডিগ্রি আছে, তাই না? দেশ জি। হোক, দেশের বাইরে হোক, বা এলএলবি হোক আর ব্যারিস্টার ডিগ্রি হোক, আইন বিষয়ে তার কি গ্রাজুয়েশন আছে, এক কথায়। তো না হলে তো আর পরীক্ষা দিতে ইচ্ছা প্রকাশ করবে না, তাই না? এটা আমরা ধরে নেব। তার মানে যোগ্যতা অযোগ্যতা টার্গেট করে কি এই প্রশ্নটা করা হয়েছে। আপনাকে 27 দিয়ে উত্তর করা যাবে। তাহলে 27-3 আবার কি বলা হচ্ছে? এখানে বলছে অত্র আদেশের অনুচ্ছেদ। এটা আদেশ কেন বলছি? কারণ এটা আইনের নাম অর্ডার। আইন, এটাকে আইন বলা যাবে না, কি বলতে হবে? আদেশ, তাই না? তাহলে অত্র জি। আইনে না বলে অত্র আদেশের অনুচ্ছেদ 27-3 এর বিধান মতে অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির ক্ষেত্রে একজন ব্যক্তির অযোগ্যতা সমূহ নিম্নরূপ। এটা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন। তাহলে সে চাকরি থেকে যদি ডিসমিসড বা অপসারিত হয়, বরখাস্ত হয়, তাহলে 2 বছর তাকে সাসপেন্ড অবস্থায় থাকতে হবে। আর যদি অবক্ষয়ের কারণে সে চাকরি তো যাবেই, এবং সে সাথে সাজা হয়, দণ্ডিত বা কনভিক্টেড হয়, তাহলে কিন্তু 5 বছর তাকে বিরত থাকতে হবে বা স্থগিত থাকতে হবে পরীক্ষা দেওয়া থেকে। এটাকে আমরা সাসপেন্ড বলে থাকি। আগে এসএসসি পরীক্ষাতেও এইভাবে অনেকে সাসপেন্ড হতো, 1 বছর 2 বছর পর্যন্ত সাসপেন্ড হতো জি। এসএসসি, তারপরে এইচএসসি, এরকম। তো এখানে দেখা যাচ্ছে তার কনভিকশন আছে, কিন্তু 4 বছর অতিবাহিত হয়েছে, 1 বছর হয়নি এখনো। তাহলে বলবো এই সময়টুকু আপনি অপেক্ষা করেন, বয়স যেহেতু হয়েছে কোনো সমস্যা নেই, এটাই। তাহলে আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ উপরোক্ত আইনের বিধান অনুসারে ক এর বয়স 52 বছর। সুতরাং বয়সের ক্ষেত্রে ক এর কোনো অযোগ্যতা নাই, মানে তিনি যোগ্য। কেননা যোগ্যতা হিসেবে বয়সের নিম্ন সীমা 21 বছর, কিন্তু বয়সের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা নেই। এই ধরনেরও কিন্তু গুঞ্জন মাঝে মধ্যে আসে যে ঊর্ধ্বসীমা 35, 40 এরকম নির্ধারণ করে দিবে। এরকম শোনা যায় না বারবার?
জি। তো এইটা কি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কতটুকু যদি আমাকে প্রশ্ন করেন যে স্যার বয়স কি নির্ধারণ হবে ঊর্ধ্বসীমা যে 35 বছরের পরে আর অ্যাডভোকেট হওয়া যাবে না বা 40 বছরের পরে অ্যাডভোকেট হওয়া যাবে না, এরকম যদি বিষয় আসে, এরকম হওয়ার আগে ল কলেজের যে আইন পড়া 2 বছরের, এটা বন্ধ করতে হবে। পাস কোর্স, জি। পাশ কোর্স বন্ধ করতে হবে, অথবা পাশ কোর্সে 30 বছরের উপরে গেলে কেউ ভর্তি হতে পারবে না, এরকম নিয়ে আসতে হবে। তার মানে আপনি পাশ কোর্স বয়স্ক ব্যক্তিদের করার সুযোগ দিবেন, অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন দেখাবেন, পরে আর অ্যাডভোকেট হতে দিবেন না। বটল নেক ইফেক্ট তৈরি করবেন। বটল নেক ইফেক্ট মানে কি? বোতলের যে কলা, নেক মানে কি গলা, গলাটা চিকন হয় না কিন্তু তার জি। বডিটা মোটা হয়। তার মানে জি। আপনি অনেক মানুষকে এই পেশায় আসার স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু শেষের দিকে যে আপনি স্বপ্নর গলা টিপে ধরছেন, বয়সের কারণে পরীক্ষা দিতে পারবে না। তাহলে সিচুয়েশনটা কেমন হবে? ভালো হবে কি? এটা অন্যায় হবে না তাদের সাথে? তুমি এখন প্রথমে সন্তান বলে পরিচয় দিয়েও পরে আর পরিচয় বিহীন হয়ে যাচ্ছে এসব। তারপর পরে আর সুযোগ সুবিধা দিচ্ছে না, তাই না? তো এরকম হয়, তাহলে এরকম করতে হলে আপনাকে এইটা আইনটা পাশ করার পর এটা 10 বছর পরে কার্যকর দেখাতে হবে। তার যথেষ্ট প্রচার হবে, মানুষ আর লয়ে ভর্তি হবে না। আমি কি বোঝাতে জি। পারলাম? জি। তার মানে আজকে আইন পাশ করে জি। 10 বছর পরে কার্যকর করতে হবে, তাহলে লজিক্যাল হবে। মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, জি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তো বাংলাদেশে তো সরকারি টিকে না, টিকলেও বেশি দিন সমস্যা। ইন্ডিয়ারও একই অবস্থা, দীর্ঘদিন ক্ষমতায় জি। থাকলে সমস্যা আসলে। আচ্ছা, যাই হোক। তবে কিছু কিছু দেশ, চাইনা দীর্ঘদিন ক্ষমতায় থাকছে, তাদের তো সমস্যা হচ্ছে না, কারণ তারা সৎভাবে কাজ করছে। রাশিয়া, পুতিন সাহেব তো অনেক দিন আছেন, তাই না? সমস্যা তো হচ্ছে না। জি, এরদোয়ান আছে তুরস্কে। হ্যাঁ, হ্যাঁ। হয়তো তার আইনে ডিক্রি আছে, ডিক্রি না থাকলে তো পরীক্ষা দেওয়ার বিষয়টা বলবে না, কিন্তু যেহেতু তিনি চাকরি হতে কি হয়েছেন, নৈতিক স্খলনের জন্য দণ্ডিত হয়েছেন, হ্যাঁ, অভিযোগে। তার মানে সে দুর্নীতি করেছে, তাকে মামলা দিয়ে তার দণ্ড হয়েছে। একদিনের জন্য তার যদি সাজা হয়, তারপরও এটা কি কনভিকশন, তাই না? জি। তাহলে উক্ত দণ্ডাদেশের পর 5 বছর অতিক্রম হয়নি, প্রায় 4 বছর অতিক্রম হয়েছে। অতএব একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে, আইনজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ে এর জন্য আমার পরামর্শ এই যে, এবার মূল উত্তর কিন্তু আসলে, এতক্ষণ কিন্তু আমরা শুধুমাত্র প্রশ্ন এবং প্রাসঙ্গিক আইন নিয়ে গল্প করলাম, তাই না? এবার ওই ব্যক্তিকে কি বলবো সেটা, এগুলো কিন্তু আমার বানানো এই অংশগুলো, অনেক গাইডে এইভাবে নাই। তিনি আগামী 1 বছর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার সিলেবাস অনুসারে অধ্যয়ন করতে থাকুন। পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে, পড়তে তো আর সমস্যা নাই, তাই না? জি। পড়লে তিনি এগিয়ে যাবেন। 1 বছর পর দণ্ডাদেশের 5 বছর অতিক্রম হলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য পিপুলেজ রেজিস্ট্রেশন ব্যবস্থা করবেন, মানে ইন্টিমেশন। রেজিস্ট্রেশন না করলে তো আবার পরীক্ষা দেওয়ার সুযোগই পাবে না, 6 মাস পূর্ণ না হলে। ন্যূনতম দশ জি। বছর ধরে প্র্যাকটিস করেন এমন সিনিয়র অ্যাডভোকেটের নিকট টানা 6 মাসের শিক্ষানবিষ্কাল সম্পূর্ণ করবেন। ইন্টিমেশন দিলেও হবে না, 6 মাস তাকে শিক্ষানবিষ্কাল নিতে হবে। এটা আইনের কথা, বাস্তবে হোক আর না হোক। সেই সাথে উক্ত বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেটের মাধ্যমে শিক্ষানবিষ্কাল সংক্রান্ত একটি লিখিত এফিডেভিট সম্পাদন করবেন। করতে হয় না আপনাদের ভাই? জি। জি স্যার। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরবর্তী পরীক্ষার নোটিশের জন্য অপেক্ষা করতে পরামর্শ দান করব। কেন? কারণ পরীক্ষা তো আর নিয়মিত হয় না, পরবর্তী তার হয়ে গেল 1 বছর পার হয়ে গেল, 3 বছর পরীক্ষা হয় না, তাহলে 5 নম্বর পরামর্শ তার জন্য কাজে লাগবে, তাই না? জি। আচ্ছা, এরপরে প্রশ্ন। একজন 62 বয়স্ক মহিলা, তাহলে মহিলা হলে সমস্যা নাই, বয়স 62 তাও যোগ্যতা আছে। কিন্তু কি আছে, তিনি সরকারি চাকরি থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। অবসর গ্রহণ করলে কি পরীক্ষা দিতে কোনো বাধা আছে? না, এটা কোনো অযোগ্যতা নাই। অযোগ্যতা নাই, কোনো সমস্যা নেই, এখন পর্যন্ত কোনো নেগেটিভ সাইড দেখছে না, সবই পজিটিভ সাইড, তাই না? জি। এখন তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দিতে ইচ্ছুক, ফাইন, খুবই ভালো সিদ্ধান্ত। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আইন ও যুক্তিসহ তাকে উপযুক্ত পরামর্শ দিন। এগুলো কিন্তু আমার বানানো প্রশ্ন। আচ্ছা। তাহলে আমরা প্রাসঙ্গিক আইন হিসাবে 27 ধারাতে ওই যে একটু আগে যেটা দেখলাম, এই 3টা পয়েন্ট বলে দেব: নাগরিক, 21 বছর এবং আইনের ডিগ্রি। আরেকটা আমরা যুক্ত করব কি, অত্র আদেশের অনুচ্ছেদ 28 ধারা বিধান মতে কোনো মহিলা শুধুমাত্র তার লিঙ্গের কারণে
জেন্ডারের কারণে অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তের জন্য অযোগ্য হবেন না। এটা কেন বললেন? মহিলা শব্দটা আছে বলে 28 ধারাটা দিলে একটু ভালো হয়, একটু পারফেক্ট হয়, তাই না? অত্র জি অনুচ্ছেদের বিধান দ্বারা লিঙ্গ বৈষম্যকে নিরুৎসাহিত করা হয়েছে, যে মহিলাদেরকে অ্যাডভোকেট পেশায় আসা থেকে নিরুৎসাহিত করা যাবে না। যদিও এখন খুবই কিছু কিছু ঘটনা ঘটছে তীব্র নিন্দা জানানোর মতন, যে শিক্ষানবিশ আইনজীবীর মাথাও ফাটাই দিচ্ছে বিচারক। জি জি এটা খুবই কি ধরনের ঘটনা! এগুলো শোনাটাও মনে করেন যে মানে খারাপও লাগছে, হাসিও লাগছে, যে এই ধরনের ঘটনা একজন বিচারক কিভাবে ঘটান। ভাইভাতে এ ধরনের মানুষ ভাইভাতে কিভাবে পার হয়? বিচারকদের ভাইভা কিন্তু মিনিমাম আধা ঘন্টা হয় এবং অনেক টেস্ট নেওয়া হয়, তার মানসিক অবস্থা স্যার। বোঝানোর পরবর্তীতে চেষ্টা তো করা হয়। স্যার পরবর্তীতে ট্রেনিংও তো হয় স্যার, বিচারিক ট্রেনিংও কার্যক্রমের হয়, উপরে। ট্রেনিংও হয়, তাইলে কি ট্রেনিংও হয়। অবস্থা? কিন্তু যারা বেশি মেধাবী তো তারা একটু অসামাজিক প্রাণী। মানুষ হ্যাঁ শব্দটা হ্যাঁ বলছি না, অস্বাভাবিক অসামাজিক প্রাণী বলবো। আমার হ্যাঁ, এইটা কিছু কিছু ক্ষেত্রে আমি নিজেও মানি আমার স্যার। ফ্যামিলিতেও আছে যারা অত্যাধিক মেধাবী, তারা তো সমাজে মিশে না ভাই। তারা জি 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 স্যার, ঘরের এটা মধ্যে ঠিক বসে বলেছেন থাকে, স্যার। পড়াশোনা করে, বা দুনিয়াতে কি চলছে, কার সাথে কিভাবে চলাফেরা করতে হয় এগুলো সম্পর্কে একটু অজ্ঞতা থাকে, মানে সামাজিকতা কম জানে। এরকম হয়, ব্যতিক্রমও আছে। মেধাবী বলে যে শুধু ঘরে থাকে না, বাইরেও আছে, কিন্তু যারা শুধু ঘরের মধ্যে থাকে, সামাজিকতা বোঝে না, তারা একটু সেলফ সেন্টার্ড হয়ে যায়। সেলফ সেন্টার্ড মানে কি? স্বার্থপর, তাই না? জি স্যার। স্বার্থপর হয়ে যায়, নিজের শুধু ক্যারিয়ার ছাড়া কিছু বোঝে না। তো এ ধরনের মানুষের আছে, আমার পরিচিত আছে, আত্মীয়স্বজনের মধ্যেও আছে। তারা এগুলো মানে আসলে বড় বোঝে না। আত্মকেন্দ্রিক। শুধুমাত্র জি তাদের ওই যে পড়াশোনায় যে ফোকাস থাকে না, শুধু আমার গোল, আমাকে ক্যারিয়ার হতেই হবে, আমাকে জি জজ হতেই হবে, ওই ফোকাসেই তারা থাকে, আশপাশে কার কি হচ্ছে কিছু চিন্তা করে না। তারপর তারা সাকসেস হয়ে যাওয়ার পরে ওই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে পারে না। তাই ওই যে প্রত্যাশা তাদের এরকম, তাদের প্রত্যাশা পূরণ করেন, কিন্তু তাদের প্রতি যে একটা মানুষের প্রত্যাশা আছে, যেটা তাদের দায়িত্ব, সেটা তারা পালন করতে ভুলে যায়। বুঝতে পেরেছেন? মানে জি জি তারা স্যার। হচ্ছে জাস্ট জাস্ট মানে গেইন করতে চায়, কিন্তু তারা গিভার না। হ্যাঁ, তারা গেইনার হতে চায় কিন্তু গিভার না, তারা দিতে চায় না। এরকম বাস্তবে অনেক আছে। সিদ্ধান্ত: আলোচ্য আছে। প্রশ্নের তথ্যসমূহ ও উপরোক্ত আইনের বিধান অনুসারে। আচ্ছা, এই গল্প কেন বললাম? ওই যে বিচারক সাহেবের উদাহরণ থেকে, তিনি হয়তো বা বুঝতে পারেননি, তিনি শিক্ষানবিশ হলে বুঝতে পারতেন, তাই না? একটা শিক্ষানবিশ, ওই মহিলার জি মাথা কেটে গেছে, যদি এখানে দাগ হয়ে থাকে, পরবর্তীতে আমাদের যে সমাজের অবস্থা, তার তো বিয়ে হতেও সমস্যা হবে কাটা দাগের জন্য, হবে না? জি জি হবে। হবে তো। তাহলে এর বয়স 62 বছর, সুতরাং বয়সের ক্ষেত্রে তার কোনো কি সমস্যা নাই। একটু আগে আমরা এই প্রশ্নটা এরকম ভাবে পড়েছি, তাই না? জি তাহলে এখানে আমরা অযোগ্যতার কোনো কিছু বলবো না, যা যোগ্যতার ক্ষেত্রে আমরা 27 এবং 28 ধারাটা দুইটাই পজিটিভ, এবং ওই আগের প্রশ্ন অনুসারে বলবো, বলে তাকে বলবো কি রেজিস্ট্রেশন করে ফেলেন, পরীক্ষা দিবেন যেহেতু সমস্যা নেই, দ্রুত রেজিস্ট্রেশন করেন, ইন্টিমেশন দেন। যেমন আমার একটা ক্লাসমেট, দুইজন ক্লাসমেট কিন্তু এবার আমার পরবর্তী এমসিকিউ ব্যাচে ভর্তি হয়েছে, যাদের সাথে আমি ল কমপ্লিট করেছি। তো দুইজনের মধ্যে একজন আবার রেজিস্ট্রেশনই করেন এতদিন। 15 সালে ল কমপ্লিট আমাদের, 26 সাল আচ্ছা। মানে 16 বছর হলো সে রেজিস্ট্রেশনই করেনি। তার রেজিস্ট্রেশনটার ব্যবস্থা আমি করে দিলাম। ঠিক আছে। আর আরেকজন একবার পরীক্ষা দিয়েছিল, পরে আর দেয়নি, সংসার নিয়ে ব্যস্ত ছিল। এখন আবার ব্যাক টু প্যাভিলিয়ন, অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন হয়েছে। তো চেষ্টা করছি তাদের জন্য। তো তাকে আমি বললাম রেজিস্ট্রেশন হয়েছে কিনা, তে না, হয়নি। তো তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করো। এখন আমার মাথার উপরে চাপাই দিল, একটু তুমি করে দাও। আচ্ছা ঠিক আছে, কাগজপত্র পাঠাও, আমি করে দিচ্ছি। তারপর করে দিলাম। ন্যূনতম 10 বছর ধরে প্র্যাকটিস করেন এমন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেটের নিকট টানা 6 মাসের শিক্ষানবিশ, যেটা এর আগে আমি বললাম ওটাই। তারপরে এফিডেভিট, তারপরে নোটিশের জন্য অপেক্ষা। এইগুলোই তো পরামর্শ। আপনার কাছে বাস্তবে যদি কেউ আসে, আপনি অ্যাডভোকেট হওয়ার পর আপনি এগুলোই পরামর্শ দিবেন না? জি জি স্যার। এবার একজন 42 বছর বয়স্ক সরকারি চাকরি থেকে, এবার তারিখ দিচ্ছি, বয়স ডিরেক্ট মানে সময় বলবো না, 20-1-2025 খ্রিস্টাব্দ তারিখে ডিসমিসড হন। 26 সালে তিনি আইনজীবী হিসাবে তালিকাভুক্তের জন্য বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিতে ইচ্ছুক। 26 সালের এমসিকিউ পরীক্ষা হয়ে গেছে, তাই না? জি এখন নেক্সট যদি আবার ডিসেম্বরে হয়, তার উপর ডিপেন্ড করে আমাদের বলতে হবে।
তাহলে ডিসমিস হয়েছে 2 বছর, তাহলে 25 সালে হয়েছে, 27 সালের আগে কি পরীক্ষা দিতে পারবে? না। ডিসমিস হয়েছে। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের অনুসারে এটা করতে পারবো না? জি স্যার। খুব সুন্দরভাবে করা যাবে। কে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদনপত্রে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করেন? মিথ্যা তথ্য প্রদান করলে কয় বছর পরীক্ষা দেওয়া যায় না? 5 বছর। 5 বছর। কততে আছে বিধি? 60-3, 5 বছর। তার 5 বছর পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এটা কে এর শাস্তি, তাই না? জি। একজন অ্যাডভোকেট, তিনি সোনালী ব্যাংকে প্যানেল আইনজীবী হিসেবে ব্যাংকের পক্ষে একটি মামলা পরিচালনা করে 20 লক্ষ টাকা আদায়ের একটি ডিক্রি লাভ করেন। ডিক্রি পেলেন কিন্তু টাকা পেলেন না, ঠিক আছে? জি। ব্যাংক কর্তৃপক্ষ তাকে ডিক্রি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট জমি ক্রয় করতে অনুরোধ করেন। তার মানে একটা জমি ক্রয় করতে হবে, জমি নিয়ে মামলা ছিল, তার মানি শট ছিল না এটা, তাই না? একটা জমি যেটার মূল্য কত, 20 লক্ষ টাকা ভ্যালুয়েশন। তো তদনুযায়ী তিনি ডিক্রি জারির নিলাম হতে, তাহলে এইটা সম্পত্তি ক্রয় করা হয়েছে। ক্রয় করার পর কি হয়েছে? অকশনে বিক্রয় হচ্ছে, মানে নিলাম, তাই না? এখন জি। নিলামে কেউ ডাকছে না। এখন ওই ব্যাংক বলছে যে স্যার আপনি কিনে নেন, আপনিই তো এই জমি উদ্ধার করে দিলেন। তাই বলছে যে সে তো জানে যে নিজের নামে কিনা যায় না, তাই চালাকি করে 2 সন্তানের নামে 2টি কবলা দলিল মূলে জমি খরিদ করেন। কে করলেন? অ্যাডভোকেট সাহেব। নিজে না কিনে জি। সন্তানের নামে দিচ্ছেন। তিনি কি কোনো অসদাচরণ করেছেন? এখন এই প্রশ্নটা কনফিউশন সৃষ্টি করতে পারে যে হ্যাঁ, নিজে কিনা যাবে না, সন্তানের নামে কিনা যেতেই পারে, কিন্তু না, সন্তান কেন কোনো আত্মীয়র নামে কিনা যাবে না, সেটা নিজের নামে কিনারই সামিল বা সমতুল্য, ঠিক আছে? জি। তাহলে কি হয়েছে এখানে হচ্ছে, বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত আইনজীবীদের জন্য পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা, এটা কি বাংলা, এর ইংলিশ কি? ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট, মানে প্রফেশনাল ইথিক্স যেটা, তাই না? জি। এর 2য় অধ্যায়ের 5ম বিধি অনুসারে, 2য় অধ্যায় মক্কেলের মানে মক্কেলের প্রতি কি আচরণ, তাই না? আচরণ। এটা জি। 5 নং বিধিতে কি আছে? ফি এর পরিবর্তে মক্কেলের নালিশি সম্পত্তি গ্রহণ করা হতে একজন আইনজীবী বিরত থাকবেন। তার মানে স্যার আপনার ফি দেওয়ার দরকার নেই, আপনি একটু অংশ কিনে নেন, তাই না? তাহলে এটা ফি এর জি। পরিবর্তে জি। হলো। আর আবার একটা আছে কি, মক্কেলের সম্পত্তি অর্জন করা থেকে বিরত থাকতে হবে, সেটা ফি এর পরিবর্তে না, এমনিতে অর্জন। বুঝতে পেরেছেন? জি। তা দুইটা কিন্তু দুই বিধি, কনফিউশন যেন না হয়। তাহলে এখানে তিনি যেহেতু এই কাজটি করেছেন, ফি এর পরিবর্তে নিজে না নিয়ে সন্তানের নামে কিনেছেন, তার মানে তিনি কি এই পেশাগত অসদাচরণ অসদাচরণ করেছেন। করছে। ঠিক আছে, তাহলে জি। 2 অধ্যায় 2য় বিধির স্পষ্ট লঙ্ঘন করত, অসদাচরণ করেছেন, মানে করত মানে করার মাধ্যমে, ঠিক আছে? জি। একজন আইনজীবী একটি কোম্পানি রিটেইনার হিসেবে কাজ করার সময় উহার একজন পরিচালক সম্পর্কে কিছু তথ্য অবগত হন। রিটেনশিপ শেষ হওয়ার পর তার প্রতিপক্ষ, মানে বিপরীত একটা কম্পিটিটর কোম্পানির পরিচালকের জি। পক্ষে তিনি আইনজীবী হিসেবে একটি মামলা পরিচালনা করেন। তাহলে এইটা করলে তার আগের যে সাবেক মক্কেল, যে কোম্পানি রিটেনার হিসেবে তিনি ছিলেন, তার পরিচালক সম্পর্কে যে একটা তথ্য, গোপন তথ্য পেয়েছে, এইটা পরবর্তী মামলায় তিনি কাজে লাগালে যে পরবর্তী যে কোম্পানি সে লাভবান হবে আর আগের কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে না, কারণ তার কোম্পানির অনেক কিছু সে জানে, জানে না? জি। জানি তো। এখন আপনারা যদি কেউ প্রশ্ন করেন কিভাবে হবে, একটু স্যার বুঝে বলেন তো, এটা তো বুঝতে পারছি যে হ্যাঁ, বিপরীত কোম্পানি যাবে না, কিভাবে? কোম্পানি অনেক সময় টেন্ডার করে না, বিট করে না, বিট, জি। টেন্ডারের যে জি। একটা বিট, টেন্ডার বিটের জন্য কত বিট করা হবে, কত বিট করা হবে, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না? এই এই তা যে তো ঠিক। বিটের যে কৌশল বা স্ট্র্যাটেজি একটা টেন্ডার পাওয়ার জন্য, সর্বনিম্ন কত করব, এটা কিন্তু এক একটা কোম্পানির এক একটা কি কৌশল থাকে, এই কৌশল সম্পর্কে আগের কোম্পানি সম্পর্কে সবকিছু জেনে গেছে। জি। পরিচালক সম্পর্কে অন্য যে কোনো তথ্য জানতে পারে, কোম্পানি সম্পর্কেও জানতে পারে। তো এইটা পরবর্তী কোম্পানির পরিচালকের কাছে যদি বলে দেয়, তাহলে পরবর্তী কোম্পানি তো ভালো গেইন করবে। এবং বললে কি করবে, সে কনভিন্স করার চেষ্টা করবে যে হ্যাঁ, ওই কোম্পানির কিছু আমি গোপন জিনিস জানি, আপনাকে বলবো, কিন্তু আমার ফি একটু বাড়াই দিতে হবে। করতে পারে না অসৎ আইনজীবী হলে? জি পারে স্যার। উহা কি পেশাগত অসদাচরণ বলে গণ্য হবে? এটা আমাদের যুক্তি প্রদর্শন করতে হবে এই বিষয়ে। আচ্ছা, তাহলে
আমরা ঘটনা বিচার্য বিষয় প্রশ্ন থেকেই দিব। এটা দেওয়াটা অপশনাল, কম্পালসারি না। প্রাসঙ্গিক আইনটা কম্পালসারি দিতেই হবে, সিদ্ধান্ত দিতেই হবে। আর যদি সময় কম থাকে ঘটনা বিচার্য বিষয় দেওয়ার দরকার নেই। দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইটের অধ্যায় 2 বিধি 2 এর বিধান মতে একজন আইনজীবীকে তার মক্কেলের গোপনীয়তা রক্ষা করতে হবে। একই প্রশ্ন যদি ঘুরিয়ে সাক্ষ্য আইনে আসে কত ধারা হবে ভাই? জি স্যার। এই প্রশ্নটাই যদি সাক্ষ্য একশো আইনে আসে কত ধারা হবে? 126। 126 ধারা। মানে সেম প্রশ্ন সাক্ষ্য আইনে হলে 126, আর ওই সাক্ষ্য আইনের ওই প্রশ্নটা আবার এখানে করলে 2 এর 2। এই মনে দুই থাকবে? দুই। মনে থাকবে জি তো? এটা জি মনে স্যার। রাখতে হবে। 126 ধারা জি মনে স্যার। রাখা সহজ। এটাই হয়তো বা 2-2 মনে রাখাটা কঠিন হতো, কিন্তু 2-2 এইভাবে মনে রাখতে তো একটু যেহেতু সিমিলারিটি আছে মনে রাখতে হবে, ঠিক আছে? বরং জি। এই প্রশ্নের উপরে আপনি লিখে রাখেন সাক্ষ্য আইন 126, হ্যাঁ এভিডেন্স হ্যাঁ, অ্যাক্ট আজকে 126, এটা ভালো এখানে লিখে বলেছেন স্যার। রাখেন। ঠিক আছে? জি এখানে লিখেন, জি মানে দুইটা আইনের মধ্যে একটা কস্ট কানেকশন করে দেন। বাস্তবে যখন আপনি প্রয়োগ করতে যাবেন, কোন আইনজীবীর বিরুদ্ধে যদি কি লিখতে যান, বাস্তবে কোনো কমপ্লেন করতে যান, আপনি চাইলে 126 অ্যাড করে দিতে পারেন তার সাথে। পারা যাবে না? জি স্যার। অথবা এইটা যদি ড্রাফটিং লিখতে আসে, 2-2 এর সাথে আপনি 126 সাক্ষ্য আইনে যদি যুক্ত করে দেন, ভালো হবে না খারাপ হবে? না, আরো একটু স্ট্যান্ডার্ড হবে স্যার। আরো ভালো হবে। ঠিক আছে? আবার যদি প্রবলেমেটিক প্রশ্ন এটার সাথে 126 যুক্ত করে দেন, আরো ভালো হবে। তার মানে এইটা দেওয়া কম্পালসারি না, কিন্তু একটা মানে অতিরঞ্জিত করা আরো সুন্দর হওয়া, তাই না? জি সিদ্ধান্ত: আলোচ্য ঘটনা ও আইনের বিধান বিশ্লেষণ করে এটি প্রতীয়মান হয় যে আইনজীবী উক্ত কাজটি পেশাগত অসচেতন বলে গণ্য হবে, কারণ পূর্বে কোম্পানির রিটেইনার হিসেবে কাজ করার সময় উহার একজন পরিচালক সম্পর্কে কিছু তথ্য অবগত হওয়ার পর পরবর্তীতে উক্ত কোম্পানির প্রতিপক্ষ পরিচালকের পক্ষে তিনি আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করতে গেলে তার পূর্বের মক্কেলের গোপনীয়তা রক্ষা করতে পারবেন না। তার মানে ঘটনাক্রমে কথা বের হয়ে আসবেই। এটাই তো ফ্যাক্ট, তাই না? জি এই প্রশ্ন যদি বলে উদাহরণ সহ উত্তর দিন, তাহলে আপনাকে এই যে একটু আগে বানিয়ে উদাহরণ দিলাম, সেই উদাহরণটা দিয়ে দিবেন, তাই তো? জি যে এই ধরনের সমস্যা হতে পারে। এটা বিশাল প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নে জি স্যার। এই সিটি ব্যাংকের উপদেষ্টা হিসেবে মোহাম্মদ নুরুজ্জামান এখানে লেখা আছে। উপদেষ্টা মানে কি? লিগ্যাল অ্যাডভাইজার। উপদেষ্টা মানে লিগ্যাল অ্যাডভাইজার, তাই না? তো জি এই মোহাম্মদ নুরুজ্জামানকে আবার সংক্ষেপে বলা হচ্ছে মিস্টার জামান। জামান কেন? এই যে নুরুজ্জামানের শেষে জামান আছে না, জি এই যে ডাবল আছে, তো এর মধ্যে তো একটা আছে, তাই জামান। মিস্টার জামান মানে মোহাম্মদ নুরুজ্জামান। দুই মানুষ না, কিন্তু একটি মানুষই, তাই না? জি তো এইটা মনে করেন একটা কাজ দিয়েছে, কাজ দেওয়ার পরে এই পুরো ঘটনা পড়ার পরে যেটা বুঝতে পারবেন, এই যে আমি হাইলাইট করে রাখছি, মিস্টার জামান কোর্ট ফিসের টাকা থেকে তার প্রাপ্য আদায় করে নেন। মনে করেন আমাকে একটা মামলা দিয়েছে একজন, মামলা দেওয়ার পরে কোর্ট ফি দিতে হয়েছে। এই কোর্ট ফির টাকাটা আমি সেখান থেকে আমার ফি কেটে নিয়েছি। কেন? কারণ আমার এখানে 5 লক্ষ টাকা মনে করেন যে টাকা মামলার জন্য দিয়েছে, আর 10,000 টাকা ফি এর কথা বলেছে যে আমাকে এখানে ফি দিতে হবে। তো বিলটা পাঠাই দিয়েছে এবং বলেছে আমাকে তাড়াতাড়ি 1 মাসের মধ্যে ফিটা দেন, তারপরে আমি এটা রেডি করব, অ্যাডভান্স দেন। কিন্তু ফি দিচ্ছে না। তাই ওই 50 লক্ষ টাকার থেকে কি করেছে, সরি 5 লক্ষ টাকার থেকে 10 লক্ষ টাকা কি কেটে নিয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে মিস্টার জামান কোর্ট ফিসের টাকা থেকে, যেটা কোর্টে জমা দিতে হতো মামলা করার জন্য, ঠিক আছে, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, বুঝতে পারছি কি? জি 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 স্যার। ওই মামলা করতে অ্যাডভেলোরাম যে কোর্ট টাকা ফি লাগে। যেটা কিনে মামলা ফাইলিং করতে হতো, সেইখান থেকে সে টাকা কেটে নিয়েছে। তার মানে সে আর পর্যাপ্ত টাকা নাই কোর্ট ফির জন্য, তাহলে মামলা কি ফাইলিং করতে পারবে? পারবে না। না। তাহলে মক্কেলের ক্ষতি না? তো মক্কেল জি যেমন উকিলের ফি দিচ্ছে না, উকিল মক্কেলকে শিক্ষা দেওয়ার জন্য ওই ফিসের যে জমা দেওয়া টাকা থেকে কিন্তু তার ফি কেটে নিয়েছে। আমার ক্ষেত্রেও এরকম একটা মক্কেল আছে, ফি দিয়েছে কিন্তু আমার ফি পরে দিবে বলছে, আমি কাজ শুরুই করিনি। কিছু অ্যাডভান্স দিবে না? দেওয়া তো উচিত। জি, অবশ্যই। আমি কিন্তু টাকা কেটে নিইনি, কিন্তু জাস্ট ফাইলিং করতে ডিলে করছি। আরো একটা কারণ আছে ডিলে করার, সেটা তো সময় তো পাচ্ছি না, আপনাদের জন্য পরিশ্রম করছি। তো এখানে আমি যে হাইলাইট করেছি মিস্টার জামান কোর্ট ফিসের টাকা থেকে তার প্রাপ্য আদায় করে নেন, এটাই কি অসদাচরণ, তাই না? জি কত অনুসারে? অধ্যায় 2
বিধি 6-এর বিধান ভঙ্গ করেছেন। কিভাবে? উক্ত বিধি মতে, মানে এই বিধিতে কি বলা হয়েছে, কোনো আইনজীবী তার কাছে গচ্ছিত মক্কেলের কোনো সম্পত্তির সাথে নিজের সম্পত্তি একত্রিত করতে পারবেন না, মিলিয়ে ফেলতে পারবেন না। বুঝতে পেরেছেন? এখন জি অ্যাডভোকেটের, মনে করেন এটা যদি আমার অ্যাডভোকেট চেম্বার হয়, এই পাশে কি থাকবে, ডয়ার থাকবে, তাই না? তো জি ডয়ারে, পৃথক ডয়ারে টাকা রাখতে হবে, একটা মক্কেলের টাকা, একটা নিজের টাকা। নিজের টাকা আপনি যে কোনো কাজে ব্যবহার করেন, মক্কেলের টাকা খরচ করতে যাবেন না, তাই না? বা দুইটা টাকা এক জি ডয়ারে রাখা যাবে না, মিলিয়ে ফেলা যাবে না। এটা একত্রিতকরণ হয়ে গেল না? কারণ ওই ফিস থেকে নিজের টাকা কেটে নেওয়াই তো একত্রিতকরণ, তাই না? জি কারণ ওইটা ফিসের টাকাকে আপনি নিজের পারিশ্রমিক হিসেবে নিয়ে নিচ্ছেন, তাই। ঠিক আছে? তাই এটাই জি তিনি ভঙ্গ করেছেন। এবার আমরা ঘটনার সাথে মিলে দেব যে আলোচ্য ঘটনায় মিস্টার জামান তার কাছে গচ্ছিত ব্যাংক কর্তৃপক্ষের মোকদ্দমার কোর্ট ফিসের টাকা থেকে তিনি তার প্রাপ্য ফিসের টাকা আদায় করে নিয়ে এই ক্যাননস এর অধ্যায় 2 বিধি 6-এর বিধান ভঙ্গ করেছেন। এবার দেখেন এই এতটুকুতে কি করেছি আমি, প্রথমে কি করলাম, প্রথমে কিন্তু আমি প্রাসঙ্গিক আইন। প্রাসঙ্গিক আইন বললাম, এরপরে আমি প্রাসঙ্গিক আইনের সাথে ঘটনাকে ব্লেন্ড করে দিলাম, একত্রিত করে একটা সৃজনশীলভাবে উত্তর করে দিলাম। ঠিক আছে? এভাবে উত্তর করলেও পারফেক্ট, মোটামুটি উত্তর সুন্দর হয়েছে। ঠিক আছে? অনেকটা অ্যাডাপটিভ ওয়েতে করা, তাই না? তো জি জি এভাবে আপনি করতে পারবেন, সমস্যা নাই। সময় কম থাকলে ঘটনা বিচার্য বিষয় এইভাবে সময় নষ্ট করার দরকার নাই। আর এই ঘটনা তো লিখার আমি পরামর্শই দিব না, এত বড় ঘটনা। তাই না? জি স্যার, দুইটা পেজ লাগবে স্যার। জি এত বড় ঘটনা লিখে যাবে না। তো এই কারণে দেখেন, এই এত বড় ঘটনা আমি পড়বো না বলেই কিন্তু এই হাইলাইট করে রাখছি। এরপরে পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখেন হাইলাইট করেছি। আলম সাহেব তার প্রাপ্য ফিসের টাকা কোর্ট ফিস বাবদ দেওয়া টাকা থেকে কেটে নেন। একই প্রশ্ন হলো না? জি পড়ে দেখবেন একই প্রশ্ন। এটা 7 নং প্রশ্নের উত্তর থেকে আপনাকে করে ফেলতে হবে। এখানে কি ডিক্রি কার্যকরণ, আহ, এটা নিলাম শব্দ হবে, তাই না? এটা নিলাম হবে, কোন হ্যাঁ। জায়গাটা স্যার? হ্যাঁ, ডিক্রি কার্যকরণ নিলাম হইতে অ্যাডভোকেট সাহেব তার 4 সন্তানের নামে 4টি কবলা দলিল মূলে সম্পত্তি খরিদ করেন। এর আগে 2টা সন্তান ছিল, 2 জনের নামে দিল। এই অ্যাডভোকেট সাহেবের আবার সন্তান 4টা, তাই 4 জনকে খুশি করার জন্য 4 জনের নামে সম্পত্তির খরিদ করে দিল। তাহলেই 2-এর 5 ভঙ্গ করবে, তাই না? জি তাহলে 5 নং প্রশ্নের উত্তর দেখলেই আপনারা উত্তর করতে পারবেন। অর্থাৎ নিলামে মক্কেলের সম্পত্তি কেনা যাবে না। ডিক্রি কার্যকরণ নিলাম হইতে, এখানে কিন্তু নিলাম মানেটা ঠিক আছে। অ্যাডভোকেট সাহেব তার নিজ নামে ও তাহার 4 সন্তানের নামে 4টি কবলা দলিল মূলে খরিদ করেন। এখানে আবার নিজ নামেও করেছে, 5 জনের নামে। ঠিক আছে? এটা 5 নম্বর প্রশ্নের উত্তরে জি করতে পারবেন। মূল জায়গাটা আমি হাইলাইট করে রেখেছি, তাই পুরো গল্প পড়ার দরকার হচ্ছে না। গল্প আপনারা পড়ে নেবেন। আচ্ছা, এরপরে কি? বিবাদী খ অ্যাডভোকেট সাহেবের শ্যালক। বুঝতে পেরেছেন? জি এটা হাইলাইট করেছি, এবার পুরো প্রশ্ন পড়বো। ক একজন অ্যাডভোকেট একটি মামলার বাদী খ এর পক্ষে নিযুক্ত আইনজীবী। ঠিক আছে, নিযুক্ত হন। তার মানে ক হচ্ছে অ্যাডভোকেট, ক বলতে করিম, আর খ বলতে খলিল। তাহলে খলিল মক্কেল হিসেবে অ্যাডভোকেট করিমের কাছে এসে বলছে যে স্যার একটা মামলা করব। ঠিক আছে, এই মামলা সে নিচ্ছে, কিন্তু এই মামলা করতে যে বিবাদীর নাম লাগবে না? জি লাগবে তো স্যার। বিবাদীর নামে বলছে, বিবাদী হচ্ছে গ। এখন হয়তোবা খলিল জানে না যে এই করিম সাহেবের শ্যালকই হচ্ছে ওই গ। ঠিক আছে? জি তার মানে অ্যাডভোকেট সাহেবের শ্যালকের নামে মামলা করতে আসছে ওই অ্যাডভোকেট সাহেবের কাছে, তাই না? কারণ অ্যাডভোকেট জি সাহেব বুঝতে পারছে যে এ তো জানে না যে যার নামে মামলা করতে আসছে সে আমার হচ্ছে মিসেস এর ভাই, তাই না? ছোট কুটুম, শ্যালক। তো এটা যদি প্রকাশ করে দিই তাহলে কি মক্কেল তো আমাকে মামলা দিবে না। তাহলে তিনি এটা গোপন করে গেলেন। কি করলেন? কিন্তু অ্যাডভোকেট তা খ এর নিকট প্রকাশ না করে খ এর মামলা গ্রহণ করলেন। এখন খ এর মামলা যদি গ্রহণ করে আর মামলায় যদি জিতে যায়, তাহলে তার কি সংসার টিকবে? না স্যার। অ্যাডভোকেটের সংসার টিকবে? তার মিসেস কি তার মানে খাবার দিবে নিয়মিত, যে আমার ভাইয়ের বিরুদ্ধে তুমি মামলা নিয়ে মামলা করছো? তার নিজের সংসারে অশান্তি শুরু হবে। তাহলে মিসেস জনাব, তখন বিচারক হয়ে যাবে স্যার। জনাব ক বাড়ির বিচারক হয়ে যাবে, হোম মিনিস্ট্রির।
জি তা জনাব ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট ভঙ্গের অপরাধ করেছেন কি? এখানে মামলা নেওয়া যাবে, কিন্তু তার যদি ডিয়ারিং থাকে যে হ্যাঁ, তার মিসেসের সাথে যদি তার ভাইদের সম্পর্ক আবার যদি খারাপ থাকে, এবং তার মিসেসের আগে পারমিশন নিতে হবে যে তোমার ভাইয়ের বিরুদ্ধে মামলা নিব কিনা। সে যদি ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ থাকে নিতে বলবে, তাই না? যে নিলেই কি না জি নিলেই কি স্যার। তোমার খুশি। এরকম থাকতে পারে, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক খারাপ থাকতেও পারে বাস্তবে। সবাই ভালো ভাই বোন জি যে থাকে। ভালো সম্পর্ক থাকে তা না। আমার একটা মামলায় বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা করে ভাইকে জেল খাটাচ্ছে, বুঝতে পেরেছেন? জি জি, হয় স্যার এরকম। গতকালকে গতকালকে একজন মামলা করতে যাচ্ছে, স্ট্যাম্প নিয়ে আসছে আমার কাছে। বোন টাকা নিয়েছে 10 লক্ষ টাকা, নেওয়ার পরে, সরি, 50 লক্ষ টাকা নিয়েছে, 10 লক্ষ টাকা পরিশোধ করেছে। বড় পার্টি, এই ডেভেলপার কোম্পানি। তো ভাই আবার নিজের একটা ফ্ল্যাট বিক্রি করে বোনকে টাকা দিয়েছে, বোন 10 লক্ষ টাকা ফেরত দিয়ে আর 40 লক্ষ টাকা দিচ্ছে না, স্ট্যাম্পও করা আছে। তো আমার কাছে বলছে, তা বললাম থানায় যদি আপনি মামলা নিতে পারে, 404 420 করেন, করলে ডিরেক্ট আপনি রাত্রে ধরাতে পারবেন। চলে গেল থানায়, কি হলো এখনো জানি না। থানায় না হলে রবিবারে আমাকে দিবে, তাহলে কোর্টে মামলা করব। তাহলে ভাই বোন বাদী বিবাদী পরস্পরের বিরুদ্ধে, বুঝতে পেরেছেন কোন লেভেলের? অর্থই অনর্থের মূল, একটা কথা আছে না? জি স্যার। তাহলে এখানে ওই যে শ্যালক, বলতে হবে যে আপনি যে যে বিবাদী গয়ের বিরুদ্ধে মামলা করতে আসছেন সে তো আমার শ্যালক। তো এটা জানার পরেও কি আমাকে মামলা দিবেন? তা আমার পরামর্শ হচ্ছে আমাকে না দিয়ে আপনি অন্য একটা আইনজীবী ধরে নেন। এটাই করা উচিত, তাই না? জি। না হলে তো নিরপেক্ষভাবে মামলা পরিচালনা করা যাবে না, কি তৈরি হবে? ওই শ্যালকের পক্ষে কাজ করতে গিয়ে অনেকটা ইনডিরেক্ট, কি একটা কনফ্লিক্ট তৈরি হবে না? স্যার পক্ষ নিয়ে। একটা কনফ্লিক্ট তৈরি হবে না? এটা কি জি হবে কনফ্লিক্ট স্যার। বলে? দুই পক্ষে নিযুক্ত হলে কি কনফ্লিক্ট বলে এটাকে? কি ইন্টারেস্ট কনফ্লিক্ট বলে? অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে। তো শ্যালকের পক্ষে মামলা না নিলেও কিন্তু ওই তলে তলে শ্যালকের জন্য কাজ করবে। তাহলে এখানেও কিন্তু কনফ্লিক্ট ইনডিরেক্টলি কাজ করবে, তাই না? জি। আমি কি বোঝাতে সক্ষম হলাম? জি স্যার। তাহলে এখানে অধ্যায় 2 বিধি 3 এর বিধার মধ্যে কোনো আইনজীবী কোনো মামলা গ্রহণকালে অপর পক্ষের সাথে সম্পর্ক থাকলে তা প্রকাশ করবেন না। আচ্ছা, এটা যদি উল্টো করে বলি, মামলা হয়ে গেছে, বিবাদী আপনার কাছে আসছে। এখন বিবাদী যখন আপনার কাছে আসছে, এই মামলার বাদী আবার আপনার আত্মীয়। এখন শ্যালক হলেই যে হবে তা না, ভাই হতে পারে, অন্য চাচা হতে পারে, তাই না? আত্মীয়তার একটা সম্পর্ক, এখানে শ্যালক বলতে রিলেটিভস বোঝাতে ঠিক আছে? তার মানে তার জি সাথে এখানে বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে, আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে, রক্তের সম্পর্ক থাকতে পারে। সাধারণত আমাদের সমাজে কয় ধরনের সম্পর্ক আছে? 3 ধরনের। এক নম্বর হচ্ছে কি? এক নম্বর হচ্ছে পৈতৃক। রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক, ও আচ্ছা। আচ্ছা ব্লাড রক্তের। ব্লাড রিলেটেড সম্পর্ক। এটাকে সমাজ বিজ্ঞানের ভাষায় বলে হচ্ছে কনস্যাঙ্গুইন কনস্যাঙ্গুইন কিনশিপ। কিনশিপ মানে আত্মীয়তার সম্পর্ক, বুঝতে পেরেছেন? আচ্ছা। এটা হচ্ছে অ্যানথ্রোপোলজিতে পড়াকালীন এগুলো আমি জেনেছি, এটার বিষয়ে আমার রিসার্চও ছিল ফার্স্ট ইয়ারে, এবং রিসার্চে আমি 40-38 পেয়েছিলাম, তাই আমার এখনো মুখস্থ আছে। তা কনসেঙ্গুইন, এটা হচ্ছে কিনশিপ, তার মানে রক্তের সম্পর্ক, ব্লাড রিলেটেড। তার মানে ওইটা আমাদের কিছু টার্ম আছে, ওই অ্যানথ্রোপোলজি সোশ্যাল সায়েন্সের একটা টার্মই আছে আলাদা। তারপরে 2 নম্বরে হচ্ছে অ্যাফিনাল কিংশিপ। অ্যাফিনাল মানে কি? অ্যাফিনাল শব্দটা আসছে বিবাহ থেকে, হ্যাঁ, বিবাহ আচ্ছা সম্পর্ক। বৈবাহিক। বৈবাহিক মানে ইন লস যেটাকে আমরা বলি, জি। শ্বশুর শাশুড়ি, স্ত্রী বা স্বামী, এগুলো। তারপরে 3 নম্বরে হচ্ছে ফিকটিভ। ফিকটিভ মানে ফ্রেন্ডশিপ আর কি, হ্যাঁ, আচ্ছা। বন্ধুদের সাথে। কিন্তু আমি যে এলাকা রিসার্চ করছিলাম, এই বন্ধুত্ব সম্পর্ক সবচেয়ে স্ট্রং। দ্বিতীয়তে আত্মীয় সম্পর্ক, মানে বৈবাহিক সূত্র। তৃতীয়তে হচ্ছে রক্ত সম্পর্ক, মানে ভাই ভাই, আপন ভাই ভাই সম্পর্ক খারাপ, বরং বন্ধুর সাথে ভালো সম্পর্ক। এটা কিন্তু অনেক সমাজেই দেখা যায়, বন্ধুই আপন। বিপদ আপদে বন্ধুই আপনার পাশে আসবে, অনেক সময় ভাই আসবে না, অবশ্যই অবশ্যই স্যার, চাচারা আসবে অবশ্যই না। জি। তো এই 3 প্রকারের সম্পর্কে যে কোনো সম্পর্ক হলে কিন্তু এই ধারা চলে আসবে, এই বিধি চলে আসবে। আমি কি বোঝাতে সক্ষম হলাম? তার মানে জি স্যার। শ্যালক, শ্যালক কি অ্যাফিনাল কিংশিপ, তাই না? মানে জি বৈবাহিক সূত্রের সম্পর্কের একজন আত্মীয়। যেই সূত্রের হোক না কেন, আত্মীয় হলে প্রকাশ করতে হবে।
বাদী পক্ষে হোক বিবাদী পক্ষে, বিবাদী এসে মামলা দিতে আসছে, দেখছেন যে বাদী পক্ষ তার আত্মীয়, তখন বলতে হবে ভাই বাদী তো আমার আত্মীয়, আমাকে মামলা দিবেন, বিশ্বাস করতে পারবেন তো? তারপরেও যদি যাই বাদীর সাথে কথা বলতে হবে যে তোমার বিরুদ্ধ পক্ষ আমার কাছে আসে, মামলা নিব? যদি বলে নাও, তখন আবার বলতে হবে তাহলে কিন্তু আমি সৎভাবে আবার মক্কেলের পক্ষে বিবাদী পক্ষে কাজ করব। সেক্ষেত্রে এই মামলায় তুমি হেরে গেলে কিন্তু আমাকে আর কি করতে পারবে না, ওই তোমার পক্ষে অন্যায়ভাবে কাজ করার জন্য বলতে পারবে না, মানে আনফেয়ার কাজ মানে করতে দোষারোপ বলতে করতে পারবে পারবে না, না। আনফেয়ার কাজ জি, করতে বলতে পারবে না। জি, বলতে পারলাম? ঠিক আছে। জি, তাহলে বিবাদী পক্ষ গ অ্যাডভোকেট সাহেবের শ্যালক উক্ত বিষয়টি তার মক্কেল ক্রয়ের নিকট প্রকাশ করেননি, মানে গোপন রেখেছেন। এই ক্ষেত্রে আইনজীবী ক মামলা পরিচালনার ক্ষেত্রে গোপনে নিজের মক্কেলের স্বার্থবিরোধী কাজে জড়িয়ে পড়তে পারেন, পড়বেন সেটা বলছে না, পড়তে পারেন। সম্ভাবনা আছে কিনা, নিজ মক্কেলের স্বার্থবিরোধী কাজ মানে কি, শালার পক্ষে কাজ করা নাকি, জি, নিজের শ্যালকের পক্ষে কাজ করা, খুব ইন্টারেস্টিং না? দেখেন জি স্যার। 12 নম্বরও একই প্রশ্ন, বিবাদী সালাম অ্যাডভোকেট সাহেবের শ্যালক। এই যে আমি এতটুকুই হাইলাইট করে রাখছি যেন আমার পুরো প্রশ্ন পড়তে না হয়। তাহলে 11 নং প্রশ্নের উত্তর দেখুন, একটু আগে যে এত কাহিনী বললাম সেটা। ঠিক আছে। জি, এরপরে একটি প্রশ্ন, দেখেন এটা হবে কি, কথা কাটাকাটি শেষ পর্যন্ত ধস্তাধস্তিতে পরিণত হয়। দুইজন অ্যাডভোকেট মামলা পরিচালনা করতে গিয়ে একটা অ্যাডভোকেট লিডিং প্রশ্ন করেছেন আর আরেকজন বলছে আই অবজেক্ট ইওর অনার, মানে বাধা দিচ্ছে। গতকাল আদালতে এরকম হয়েছে, 1.5 ঘন্টা যাবত আমার মক্কেলকে জেরা করেছে, 5টা ছিল, আবার আমি একজনকে কি, আমার আমার যে আমার পক্ষের একজন সাক্ষীকে। তো আমরা আলোচনা করছি আইন আদালত বার লিখিত ফাইনাল টাচ নোট হতে, চলছে সর্বশেষ আইন বার কাউন্সিল অংশ। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে যেটা বলছিলাম যে দুইজন অ্যাডভোকেট কথা কাটাকাটি করতে গিয়ে আবার ধস্তাধস্তি মানে হাতাহাতিতে চলে গেছে, পড়ি। জনাব ক একজন বাদী পক্ষে নিযুক্ত অ্যাডভোকেট, একই মামলায় জনাব খ বিবাদী পক্ষে নিযুক্ত অ্যাডভোকেট। আচ্ছা, দুইজন অ্যাডভোকেট, একজন বাদী একজন বিবাদী পক্ষে। জনাব ক কর্তৃক বাদী পক্ষের সাক্ষ্যের জবানবন্দি গ্রহণকালে জনাব খ আপত্তি উত্থাপন করেন, মানে অবজেকশন দেন, আই অবজেক্ট ইওর অনার, তাই না? জি, জনাব ক কর্তৃক প্রশ্নটি একটি লিডিং কোশ্চেন, অবজেকশন দিয়ে বলছেন যে তিনি লিডিং কোশ্চেন করছেন, জবানবন্দিতে লিডিং কোশ্চেন করা যাবে না, তাই তো? এটা তো সাক্ষ্য আইনের বিধান। জি, তাহলে জনাব ক তীব্রভাবে আপত্তি তুলে জনাব খ এর আইনের জ্ঞান সম্পর্কে প্রশ্ন তোলেন। তার উনি বলছেন আপনি আইন জানেন, এটা লিডিং প্রশ্ন, কি লিডিং প্রশ্ন না, এটা আপনার থেকে শিখবো, এই ধরনের কথাবার্তা বলে না? জি বলেছেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আইনের জ্ঞান সম্পর্কে প্রশ্ন তোলা, মানে আপনি জানেন এটা, ভালোভাবে পড়েন, আগে সাক্ষ্য আইন পড়ে এসে ওকালতি করেন, এই ধরনের কথা বলে না? জি, তো তাদের মধ্যে কথা কাটাকাটি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়, কোথায় হয়? আদালতের ভেতরে, সবার সামনে, তাই না? জি, আদালত তাদেরকে শান্ত করার চেষ্টা করেন, আদালত বলতে বিচারককে বোঝানো হচ্ছে, বিচারক বলছে আপনারা থামেন, লার্নেড থামেন। কিন্তু কথা কাটাকাটি শেষ পর্যন্ত ধস্তাধস্তিতে পরিণত হয়। গতকালকে আমার সাথে এরকম হয়েছে, ধস্তাধস্তি হয়নি তবে কথা কাটাকাটি হয়েছে। আমি একদিকে আর অপর পক্ষে, প্রথমে দুইজন আইনজীবী দাঁড়িয়েছেন, আমি বাদী পক্ষের আইনজীবী, তারা আসামি পক্ষের আইনজীবী। যৌতুক মামলার সাক্ষী হচ্ছিল, 5 জন সাক্ষীর জবানবন্দি ও জেরা হয়েছে, 2 ঘন্টার বেশি সময় লেগেছে। তো এমন এমন প্রশ্ন করছে যেটা রেলিভেন্ট না, যৌতুক চেয়েছে কি চাইনি এটাই তো আমার কি প্রাসঙ্গিক কথা, তাই না? অন্য জি, বাইরের অনেক কথাবার্তা বলছে। তো আমি বললাম যে এই প্রশ্নটা কেন আপনি করছেন, শুধুমাত্র আমার সময় নষ্ট করছেন, আপনার নিজের করছেন, কোর্টেরও সময় নষ্ট করছেন, আপনি টু দা পয়েন্ট প্রশ্ন করেন, এই প্রশ্নের কি রেলিভেন্সি আছে এখানে বলেন? তখন ওনার এক বন্ধু হয়তো বা পাশে থেকে এসে বলছে যে উনি জেরার সময় আপনি কেন কথা বলছেন? তো আমি বললাম যে আপনি এখন আমার সাথে কেন কথা বলছেন, এই মামলায় কি আপনার সংশ্লিষ্টতা আছে? নাই তো মানে ওনার বন্ধু বলতে, হ্যাঁ, মানে ওনার বন্ধু বলতে উনি কোন অ্যাডভোকেট স্যার? উনিও অ্যাডভোকেট, উনি অ্যাডভোকেট। আচ্ছা, তো আচ্ছা, অপর পক্ষের আসামি পক্ষের অ্যাডভোকেটের পক্ষে কথা বলছে, তো আমি বললাম, ওনাকে আমি এইভাবে উত্তর দিলাম যে উনি যদি আমার
মক্কেলকে আমার সাক্ষীকে যদি ধমক দেন বা এমন প্রশ্ন করেন যেটা প্রশ্ন জরুরি না, আমি কি অবজেক্ট করতে পারবো না? না এটা আমার আইনগত অধিকার নয়, ইচ্ছা মতন উনি যেমন তেমন করে সময় নষ্ট করবেন, এটা আমি তো অবশ্যই বাধা দিব। ওনার যদি প্রস্তুতি না থাকে, প্রয়োজনে কন্টিনিউ না করে এখানে চলমান রেখে আজকে না করুক, অন্যদিন আসুক, ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসলে জেরা করতে সময় লাগে না, আমি এইভাবে বললাম। বুঝতে পেরেছেন? এমন এমন প্রশ্ন করছে, বাদীকে 1 ঘন্টা প্রশ্ন করেছে, কোনো যৌতুকের মামলায় আমার লাইফে শুনিনি বাদীকে 1 ঘন্টা প্রশ্ন করতে। ওনার সাথে যিনি দাঁড়িয়েছিলেন উনি খেপে গেছেন, যে তুমি কি প্রশ্ন করছো। তার বন্ধু অ্যাডভোকেট, এবং তিনি তার বন্ধুর উপর খেপে গেছে। হ্যাঁ, তুমি আচ্ছা আমার বন্ধু আচ্ছা হয়ে তুমি আমার পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়িয়ে তুমি আমার বিরুদ্ধে বলছো। তা এখানে আদালত কি করবে, ম্যাজিস্ট্রেট কি করবে? এবং জি আমি হাসছি। আমি তো রাগ করে না, আমি কখনো রাগারাগি করি না সহজে। রাগ মানুষ কাদের সাথে করে? আপন মানুষদের সাথে, পরিবারে কিছু রাগারাগি হয়, কারণ যাদেরকে ভালোবাসি তাদের প্রতি তো রাগ দেখানো যায়, তাই না? জি আর আদালতে সেটা প্রফেশনাল জায়গা, সেখানে তো রাগারাগির কিছু নাই। তারপরে আমি স্যারকে বললাম, ঠিক আছে স্যার, আপনি এবার নিজে দেখেন। আমি বসে পড়লাম, আমি বসে থাকলাম আর উঠলামই না। তখন স্যারও বিরক্ত হয়ে স্যার খেপে গেছে ওর পরে, মানে উকিলের পরে, যে আপনি আচ্ছা এগুলা করতে পারেন না। বাদীপক্ষের আইনজীবী তো ঠিকই বলছিল, আপনি এরকম করছেন কেন? উনি কিন্তু মোস্ট সিনিয়র তারপরেও। আচ্ছা তো তারা কি, এই যে দুইজন বাদী হার্ট ফেল করে না, হার্ট ফেল করবে কেন আপা? তারা কি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুয়েট লঙ্ঘন করেছেন? কারা? ওই আইনজীবী দুইজন আদালতের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি, উচ্চ বাক্য বিনিময়। তো আমার গতকালকে উচ্চ বাক্য বিনিময় একটু হয়েছে, আমি একটু জোরে কথা বলতে বাধ্য হয়েছিলাম, কারণ উনি যেরকম করছিলেন। এবং বিচারক আমাকে কিছু মনে করেন, বিচারক অবশ্য আমাকে সাধুবাদই জানিয়েছেন। হ্যাঁ, আচ্ছা এবং উনি দাঁড়িয়ে, আমি যখন কথা বলছি, হ্যাঁ আপনি বড়লোক অ্যাডভোকেট, আপনি ফ্ল্যাটে থাকেন, আপনি শিক্ষক মানুষ, অনলাইনে পড়ান, অনেক ইনকাম করেন, এগুলো কোনো কোর্টের মধ্যে এই মামলা জেরা করতে করতে আমাকে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ করার কোনো কিছু আছে? তখন বিচারক বলছে, উনি যেখানে থাকুন না, এটা এটা কি ধরনের কথা বলছেন ওনাকে? তা আমি হাসতে বলছি, স্যার দেখেন, আমি ফ্ল্যাটে থাকি ঠিক আছে, আপনি ফ্ল্যাট তৈরি করেন, আপনি, আল্লাহ আপনাকে সামর্থ্য দিকে আপনি 20 তলা তৈরি করেন, আপনার ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো, সমস্যা নাই। এই করে মজা করছি। আচ্ছা আচ্ছা তা আমি যেটা করলাম, এটা কি পেশাগত, মানে আমরা যেটা দুইটা হয়েছে এটা আমাদের হয়নি, কারণ আমাদের এক্সট্রিম পর্যায়ে যায়নি, আদালত বুঝতে পারছেন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। ঠিক আছে, কিন্তু সেটা এক্সট্রিম পর্যায়ে গেলে, এই যে এই পর্যন্ত, আবারও বলছি, দেখেন, এখানে কিন্তু বোঝার আছে, আপনাদের নিজেদেরও প্র্যাকটিক্যাল একটা নলেজ আছে এখানে বোঝার। এই যে এই পর্যন্ত তাদের মধ্যে কথা কাটাকাটি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়, এতটুকু পর্যন্ত ঠিক আছে, এটা ফাইন, হতে পারে এটা, তাই না? উভয় পক্ষের আইনজীবী কথা মানে বলতে, এতটুকু পর্যন্ত ফ্লেক্সিবল। এতটুকু আচ্ছা পর্যন্ত আদালত মেনে নেবে। এবার আদালত তাদেরকে শান্ত করার চেষ্টা করেন, শান্ত করার চেষ্টা করে আদালত তখন বললে, আপনারা থামেন লার্নেড, একটু চুপ করেন, এবং আপনারা জেরা করেন, নিজেদের মধ্যে কথা বলেন না। এতটুকু বলার পর যদি উভয় পক্ষ আমরা থেমে যাই, দ্যাটস ফাইন, কোনো পেশাগত অসদাচরণ হয়নি। এখন পেশাগত অসদাচরণ কোথায় হলো? কিন্তু কথা কাটাকাটি শেষ পর্যন্ত ধস্তাধস্তিতে পরিণত হয়। কথা কাটাকাটি হলো, সে কথা কাটাকাটির ল্যাঙ্গুয়েজ নিশ্চয়ই আমাদের ওই অশিক্ষিত মানুষের মতো হবে না, তাই না? আমরা কি জি জি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা গালাগালি শুরু করব না নিজেদের মধ্যে? তো সেটা হলেও কিন্তু অসদাচরণ হতো, কারণ ডিগনিটি ভঙ্গ হতো, তাই না? জি তো এখানে ধস্তাধস্তি করাতে কিন্তু কি হয়ে গেছে, লঙ্ঘন ভঙ্গ হয়েছে, হয়ে তাই গেছে না? জি আমি কি বোঝাতে পারলাম? প্রশ্নের ব্রেকডাউন কিন্তু ভালোভাবে হয়েছে, এবং বাস্তবে একটা উদাহরণ দিলাম, যেন বাস্তবে আপনারা এগুলো থেকে বিরত থাকেন। তাই বলে অপর অ্যাডভোকেট যা তা করবে আর আপনি অবজেক্ট জানাবেন না, তা না। নিজের অধিকার, যেমন ওরা 5 জন দাঁড়িয়েছে, আমি কিন্তু ভয় পাইনি, তারা 5 জন দাঁড়াক, নো প্রবলেম। কারণ ওই সিনিয়র 20 বছর ধরে আদালতে আছেন, ওনার ফ্রেন্ড সার্কেল তো বেশি হবেই, তাই না? এবং ইয়ং জি অ্যাডভোকেটের জি মধ্যে কেউ নাই সেখানে, কারণ সেকেন্ড আওয়ারে মামলা চলছে, প্রায় 2টা 2:30 বেজে গেছে। আমার ফ্রেন্ড সার্কেলের কেউ নাই আমার পক্ষে দাঁড়ানোর মতন। আমার পক্ষে বিচারক এবং পেশকার ছিল, আর পেশকার আমার কাছের মানুষ। তো বিচারক সাথে থাকলে আর কি দরকার, তাই না?
জি জি। কারণ আমি তো অন্যায় করছি না, আমি তো জানি, আমি আপনাদের পড়াই, আমি জানি না কোনটা করলে অন্যায় হবে। তারপরে এটা একটা কমন সেন্সেরও বিষয়, ওই যে বলে না যে আত কি বলে, আচরণ বংশের পরিচয় না স্বভাব বংশের পরিচয়, কি বলে এটা কথাটা? ব্যবহারিক অংশের পরিচয়। হ্যাঁ, ব্যবহারই বংশের পরিচয়। তো কোথায় কি ব্যবহার করতে হয় ভাই, এটা কিন্তু একটা মানুষ খুব অল্প বয়সে শিখে যায়। সেই আচরণটা যদি না শিখে তাহলে তাকে কি বলা হবে? জড়বুদ্ধ, তাই না? কমন সেন্স না থাকলে তো অসমর্থ। জড়বুদ্ধ, তাই না? জি 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 স্যার। বা মানসিক প্রতিবন্ধী অনেকটা, যেটা স্পেশাল চাইল্ডের মধ্যে থাকে, তারা কমন সেন্সটা গ্রো করে না, তাহলেই জড়বুদ্ধ হয়ে যায় স্পেশাল চাইল্ড। আরো বহুল পরিচিত ভাষায় বলতে গেলে আনসোশাল। না, আনসোশাল জড়বুদ্ধের মধ্যে পার্থক্য আছে। আনসোশাল তারা বুঝে শুনে এগুলা করে, আর যারা জড়বুদ্ধ হয় তারা বুঝতে পারে না। জড়বুদ্ধ হওয়াটা কোনো কি না, নিজের মধ্যে না, পরিবেশ, তারপর না কিন্তু জেনেটিক্যাল। না কিন্তু একজন অ্যাডভোকেট তো আর জড়বুদ্ধ হতে পারে না স্যার। হতেই পারে, পরবর্তীতে মানসিক সমস্যা হতে পারে। আচ্ছা আচ্ছা। হতে পারে না, অ্যাডভোকেট হলেই যে তার ক্লিন চেক হয়ে গেছে তা না। বিচারক যদি পেপারওয়েট ছুঁড়ে মারে, অ্যাডভোকেট সাথে করতেই পারে। ঠিক আছে, মাথার স্ক্রু ঢিলা হয়ে গেল, পরে হ্যাঁ, জড়বুদ্ধ হয়ে গেল এরকম। পরবর্তীতে সমস্যা হতে পারে, টেম্পার্ড শর্ট টেম্পার্ড হয়ে যেতে পারে। আচ্ছা, আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের একটা দারুণ কথা মনে পড়ে গেল, আজকে একটু গল্প হচ্ছে। সেটা হচ্ছে হোক স্যার। আর্মস, আর্মসের লাইসেন্স, একটা পিস্তল বা একটা রিভলভার বা একটা বন্দুক আপনি রাখতে চাচ্ছেন ব্যক্তিগতভাবে, সেক্ষেত্রে আপনাকে কি নিতে হবে? লাইসেন্স নিতে হবে, তাই না? এই বন্দুকের জি লাইসেন্স অবশ্যই। নেওয়া আগে সহজ ছিল, এখন সো টাফ একটা প্রসিডিউর। এটা পারমিশন আপনাকে নিতে হবে ডিসির মহোদয়ের কাছ থেকে, ঠিক আছে? কিন্তু কোথায় কোথায় জি যে আপনাকে দরখাস্ত করতে হবে আপনি চিন্তা করতে পারবেন না, এবং এত সময় লাগবে, প্রচুর লেন্দি প্রসেস, এবং আপনার এখন অঢেল টাকা থাকতে হবে। বুঝতে পারছেন, অনেক টাকা না থাকলে লাইসেন্স আপনাকে দিবে না, এবং যথেষ্ট কারণ থাকতে হবে যে আপনি কেন লাইসেন্স রাখবেন। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব দারুণভাবে কিছু টেস্ট দেওয়া হয়। এই টেস্ট থেকে আপনার মানসিক অবস্থা টেস্ট করা হয়, আপনি শর্ট টেম্পার্ড কিনা, একটা পিস্তল রাখলে আপনি সেটা দিয়ে অন্যায় করে ফেলতে পারেন কিনা, রাগের মাথায় কাউকে গুলি আচ্ছা। করতে পারেন কিনা। দারুণ টেস্ট হয়। বিশেষ ভাইভাতেও কিন্তু এই ধরনের টেস্ট করা হয় মানসিক অবস্থা বোঝার জন্য। একটা সিচুয়েশন দেওয়া হয়, এই সিচুয়েশনে কি করবেন এটা বোঝার জন্য। আমি 1 মিনিটের বিরতি নিচ্ছি। আচ্ছা, শোনা যাচ্ছে ভাই? জি স্যার। তো এই যে এই ধরনের গুরুত্বপূর্ণ পদে দেওয়ার সময় এই যে মানসিক অবস্থাকে বোঝা দরকার, তাই না? আহ, অথবা কিছু ট্রেনিং দেওয়া দরকার। কোয়ান্টাম ফাউন্ডেশনে কিন্তু ওই যে শান্ত হওয়ার ট্রেনিং দেওয়া হয়, তাই না? রেগে গেলেন তো হেরে গেলেন, তাদের কি স্লোগান। তো রাগ কন্ট্রোলের কিন্তু ট্রেনিং দেওয়া উচিত, যারা এই ধরনের প্রফেশনে আমরা আছি। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রাসঙ্গিক আইনে বলবো যে অধ্যায় 1 বিধি 1 এর বিধানে কি আছে, অ্যাডভোকেটগণকে তাদের পেশাগত মর্যাদা বা ডিগনিটি সমুন্নত রাখতে হবে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট কি, অধ্যায় 1 বিধি 7 এর বিধান মতে অ্যাডভোকেটগণ নিজেদের মধ্যে ব্যক্তিগত বিবাদ এড়িয়ে চলবেন। আমি একজনকে যদি বলি আপনি আইন জানেন, এই কথা বলা যায়? আইন জানুক আর না জানুক, এটা করলে অপমান না? জি অবশ্যই আমি অবশ্যই। যতই ভালো আইন জানি, আরেকজনকে এটা বলতে পারবো? উনি অবশ্য আমাকে বলছে, না না। স্যার ইনি ইনি তো শিক্ষক মানুষ, ইনি আইন ভালো বোঝেন। হ্যাঁ, আমাকে বলছে সাক্ষ্য আইনের আচ্ছা। এততে কি আছে বলেন তো। আমি বললাম সাক্ষ্য আইনের এততেই আছে। তখন বলছে, দেখেন স্যার, ইনি শিক্ষক মানুষ, আইন জানেন। তা আইন জানাটা কি আমার অন্যায়? এটা তো আমার অ্যাডভান্টেজ। তো আমি বললাম এই আইনেই আপনি এই প্রশ্ন করতে পারেন না, কোনো রেলিভেন্সি নাই। তখন বিচারক বলছে, প্রয়োজনে আপনারা সাক্ষ্য আইন আবার পড়ে আসেন, এসে কালকে জেরা করেন, রবিবারে জেরা করেন, আচ্ছা। তাই বলছে। আবার অধ্যায় 3 এর 1 এর বিধান মতে আদালতের প্রতি অ্যাডভোকেটগণ শ্রদ্ধাশীল মনোভাব প্রকাশ করবেন না। আদালতের সামনে এগুলা করা হচ্ছে, তাহলে 3টা বিধি কি করছে, লঙ্ঘন করছে, তাই না? জি
যদি মনে না থাকে অন্তত অধ্যায় একের একটা কিন্তু মানার চেষ্টা করবেন, ঠিক আছে? কিন্তু আচ্ছা তিনটাই কিন্তু আচ্ছা স্যার। গুরুত্বপূর্ণ, তিনটাই গুরুত্বপূর্ণ, বলেন। আচ্ছা স্যার, এগুলো জি, এই তিনটা গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের এমসিকিউ নোটও বেশ দু একটা বোল্ড করে দেওয়া ছিল। হুম। এখন স্যার এই যে কিছু কিছু বিধির সময় যদি কোনো কারণে মনে হয় যে বিধির নম্বর উল্লেখ করে সিরিয়াল মেনটেন করতে পারছে না, সেক্ষেত্রে কি স্যার বিধিটাকে কি একসেপ্ট করা যাবে, মানে স্কিপ বিধিটাকে বাদ করতে দিয়ে? পারছেন, হ্যাঁ আপনি বলছেন অধ্যায় একের বিধান মতে, মানে বিধি উল্লেখ জি করলেন জি না, হ্যাঁ এটা এটা জি একটা জি। আহ, একটা চালাকি করা যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। অনেক সময় অধ্যায় দেখে নম্বর দিয়ে চলে যাবে। ঠিক আছে। মানে যিনি খাতা দেখেন অনেক সময় তো পুঙ্খানুপুঙ্খ দেখেন না, এগুলো কখন করবেন? যখন প্রথম দিকে করবেন না, প্রথম দশ জি পনেরো পেজে একেবারে সূক্ষ্মভাবে উত্তর করবেন। প্রথম দশ 10-15 পেজ কি করতে হবে আপনার? মনে করেন, আর একটা উদাহরণ দিই। হাই স্কুল, হাই স্কুলে না, কলেজ লাইফে গিয়ে মনে করেন একটা মেয়ের সাথে বা ভার্সিটি প্রথম বর্ষে একটা মেয়ের সাথে পরিচয় হলো একটা ছেলের। তা প্রথম প্রথম পরস্পরকে খুব ভালো দেখাবে, পর অপরকে কি করতে হবে, কনভিন্স করতে হবে, তাই না? একটা জি জি প্রেমের সম্পর্কের শুরুতে পরস্পরের প্রতি খুব কেয়ারিং, তাই না? তার জি মানে জি। কি আপনার খাতার প্রথম 10-12 পেজ খুব কেয়ারের সাথে লিখবেন, খুব চমৎকার যেন ওই যিনি খাতা দেখবেন তিনি কনভিন্সড হয়ে যান আপনার প্রতি, না খুব সুন্দর খাতা, ভালো স্টুডেন্ট, নিয়মিত কোর্টে যায়। এবং এখানে আপনি ক্র্যাক করে ফেললেন, তার মন জয় করে ফেললেন। এরপরে তিনি যখন পরবর্তী খাতাগুলো দেখবে তার মধ্যে কিছু ত্রুটি থাকলেও তিনি এগুলো কি করবেন, ইগনোর করবেন। আচ্ছা কারণ সম্পর্কের শুরুতে কিন্তু আপনাকে পারফেক্ট হতে হবে, তাহলে কনভিন্স হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল। তারপরে দু একটা ভুল ভ্রান্তি হলে তখন আর সমস্যা নাই। আর বিয়ের পরে তো কোনো সমস্যাই নাই, এই ক্যাচাল লেগেই থাকবে। আমি কি বলতে আচ্ছা। পারলাম? জি তার স্যার। মানে প্রথম দিকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে প্রশ্নগুলো লেখার সময়, পরের দিকে একটু ফার্স্ট লিখতে গিয়ে একটু এই যে এই ধরনের কাজ করলে সেগুলো নলেজ আসবে না, প্রথমে ভালো কাজ করেছেন বলে পরে মাফ হয়ে যাবে। আর প্রথমে যদি এরকম কেয়ারলেস কাজ করেন আপনার প্রেমই হবে না। জি বলতে জি পারলাম? জি জি স্যার। জি একটা সিনেমা আছে, সেটা হচ্ছে সাথী সিনেমা, ভারত বাংলা, দেখেছেন? জি জিতের জি জি সিনেমা। প্রিয়াঙ্কা। জিৎ জি প্রিয়াঙ্কা সিনেমা, তাই সেই সিনেমা জিতের শুধু খারাপ খারাপ দিকই সামনে আসতো তার, তাই না? জি জি ওই কারণে জি স্যার, সিনেমার শেষে কোইন্সিডেন্স মানে কোইন্সিডেন্ট সবসময় এমন হয় লিমিটে বেশি যখনই হয়। তাকে দেখছে খারাপ কাজ করছে, জি তাই না? খুবই অদ্ভুত না? তো এই কারণে কিন্তু কনভিন্স হতে পুরো সিনেমা কেটে গেল। তো আপনাদের যেন এরকম হয় না, পরীক্ষার খাতায় ভালো করে লিখবেন যেন প্রথম দেখাতে কনভিন্স হয়ে যায় টিচার, মানে যিনি খাতা দেখবেন। ইন্টারেস্টিং জি একটা উদাহরণ। মানে আমি মনে করি যে এই ধরনের কথাবার্তা, মানে এই যে যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করলাম কারো খারাপ লাগার কথা না। কারণ ওই না লাভ স্যার, না লাভ না স্টোরি আর সবাই একটু। পছন্দ করে। নিজের জীবনে লাভ স্টোরি সাকসেস হোক আর না হোক, সিনেমার বা গল্পে বা উপন্যাসের যে লাভ স্টোরি সবাই পছন্দ করে, যে কোনো বয়সের মানুষই পছন্দ করে। কারণ ভালোবাসা তো বিধাতা থেকে আসে, তাই না? জি সেটা আসে স্যার, আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখানে যারা পড়ছি আর কি, হয়তো বেশিরভাগই আমরা তো অ্যাডাল্ট। সবাই তো সেই অ্যাডাল্ট। ক্ষেত্রে আপনি অ্যাডাল্ট বলে এটা জি বলতে পারি আমি ঠিকভাবে, আমি তো জি, এবং প্রাইমারি সেক্ষেত্রে মানে স্টুডেন্টদেরকে একটু পড়াচ্ছি না। জি জি একটু রসবোধ না থাকলে আমাদেরও বোরিং লাগবে স্যার। এটা কোন দিন কেমন গল্প করি সেটা নিজের মোড়ের উপরে নির্ভর করে, তাই না? জি স্যার। আচ্ছা, এবার সিদ্ধান্তে যে বলবো যে এই তিনটা কাজ করে তো অবশ্যই কি করেছে, দুইজনই অসদাচরণ করেছে, তাই না? জি বারের সভাপতি জানতে পারলে দুইজনকে 1 সপ্তাহ করে কি করা দরকার, সাসপেন্ড করা দরকার, লোকাল বার থেকেই। এবার 14 নম্বর প্রশ্ন, কথা কাটাকাটি শেষ পর্যন্ত ধস্তাধস্তিতে পরিণত হয়। এবার ক আর খনা, রহিম আর সাদরুল্লাহ, দুজন অ্যাডভোকেটের নামই দিয়ে দিয়েছে। তাহলে একই ওই 13 নং প্রশ্ন অনুসারে উত্তর করে দিবেন। তিনটা কিন্তু এখানে বিধি লঙ্ঘন হচ্ছে স্পষ্ট, আরো বের করা যাবে, কিন্তু অ্যাটলিস্ট দুইটা দিবেন, ঠিক আছে? একের একটা অন্তত জি মনে থাকার কথা। এখন অ্যাডভোকেট হয়ে এই ধরনের আচরণ কিভাবে করে, তাই না? তারা তো অশিক্ষিত না, ডে লেবার না তারা। আর ডে লেবাররাও যে এরকম করে তা না। দুঃখিত, ডে লেবার ভাই যারা আছেন তাদের প্রতি অসম্মান রেখে কথাটা বলছি না আমি। তর্কাতর্কি করে, আচ্ছা, তর্কাতর্কি করেন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে পরস্পরকে আক্রমণ করেন, ওই একই কথা হয়ে গেল। এই 13 নং প্রশ্নের উত্তর। এটা কিন্তু বারবার একই জিনিস কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে আসছে। দেখেন এখানে বললো ক খ, এখানে বললো রহিম সাদরুল্লাহ, আর এখানে এক্স ওয়াই।
বুঝতে পারছেন? জি। এখন একই প্রশ্ন ক্লাস টেস্টে আমি দিয়ে দিলাম পিকিউ, বা ল্যাঙ্গুয়েজ একটু অন্যভাবে দিলাম যেন ধরতে না পারেন। এখানে তর্কাতর্কি করেন বা পরস্পরকে আক্রমণ করেন, এই ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম না, কিন্তু এই প্রশ্নই আমি দিলাম ঘুরিয়ে। আমি দিতে পারবো, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমার ভালো দখল আছে। আমি যখন হাই স্কুলে পড়ি তখন আমার নিজের ব্যক্তিগত ডিকশনারি ছিল। আচ্ছা আচ্ছা। এই ব্যক্তিগত ডিকশনারি হচ্ছে আমি ডায়েরি কিনতাম। ডায়েরিতে আমি ওই এ বি সি ডি, মানে এ দিয়ে যতগুলো শব্দ পাবো আমি আমার কোথা থেকে, টেক্সট বুক থেকে, হাই স্কুলের 6 থেকে ক্লাস 10 পর্যন্ত টেক্সট বুকের শব্দগুলো আমি সেখানে এ বি সি ডি সিরিয়ালে লিখবো। তারপরে আমি বাস্তবে যখন ঘুরতে যাচ্ছি কোথাও, বিভিন্ন সাইনবোর্ড এখানে ওখানে বা খবরের কাগজ যেখানে ইংরেজি শব্দ পাবো, সেইটা আমি সেখানে লিখবো। লিখার পরে ডিকশনারি থেকে বের করব। আমার তো ডিকশনারি ছিলই, ঠিক আছে। হাই স্কুলে পড়ে জি। আমাদের কিন্তু এখন তো আর ডিকশনারি লাগছে না, এখন গুগলই যথেষ্ট। তাছাড়াও যখন আমি ইউনিভার্সিটিতে উঠলাম, যখন আমি ইন্টারনেট ব্যবহার করা শিখেছি বা স্মার্টফোন আসলো, তখন কিন্তু অ্যাপ চলে আসছে ডিকশনারি, তাই না? তাই জি। ডিকশনারিতে এখন ধুলে জমে গেছে, কিন্তু অক্সফোর্ড ডিকশনারি আমাদের সবারই ছিল ওই সময়, তাই না? তো অক্সফোর্ড যেটা মোটা ডিকশনারি বই হচ্ছে, টেবিলে থাকতো, হ্যাঁ, তিনটা এবং সেটা ডিকশনারি টেবিলের থাকবেই সৌন্দর্য। সবাই। তিনটা ডিকশনারি থাকবে, ইংলিশ টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ। বাংলা টু ইংলিশ জয় ডিকশনারি সবচেয়ে ভালো ছিল। তারপরে জি জি সংসদ জি। ডিকশনারি ছিল একটা ইন্ডিয়ান। আমার বেশ কিছু ডিকশনারি কালেকশন ছিল। তো এই ডিকশনারিগুলো থেকে শব্দগুলো বের করে আমার নিজের ডিকশনারিতে আমি লিখতাম। কেন? এটা আমার নিজের ক্রিয়েশন এবং এটা আমার কাজে লাগবে। আর হাতে যখন আমি লিখবো, ডিকশনারিতে মুখস্থ করার কোনো কিছু না, যখন আমি লিখবো তখন এটা আমার মাথায় থাকবে। এটা আমার পড়ার প্রসিডিউর ছিল, এইভাবে আমার ভোকাবুলারি ইনরিচড হয়েছে। বুঝতে পেরেছেন? ইভেন আমার বাংলা টু বাংলাও ডিকশনারি ছিল, একটা শব্দের কতগুলো প্রতিশব্দ আছে। যেমন পৃথিবী, দুনিয়া, বসুন্ধরা, বসুধ, এই 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 ধরনের অনেক শব্দ আছে না? জি জি। ভূমি, ভূধর, ভূগোল। হ্যাঁ। ভূগোল। তা- জি। আহ, তো এই ধরনের আবার সাগর দিয়ে আছে, সমুদ্র, সাগর, পাথার, বালেশ্বর, ধলেশ্বর, এরকম অনেক শব্দ দেখেন অটোমেটিক চলে আসছে। এটার কারণ কি, কবিতা যখন ওই যে ছন্দ বা অন্তমিল এগুলো করতে গিয়ে এই শব্দগুলো কাজে লাগতো। কিছু কিছু এই প্রতিশব্দেরও ডিকশনারি আমার কাছে ছিল, বা বিকল্প শব্দ এই ধরনের। তো এইগুলো চর্চা করে আমি চাইলে কিন্তু এই ধরনের বিকল্প শব্দ ব্যবহার করে প্রশ্ন জটিল করে ফেলতে পারবো। এই উদাহরণ কেন দিচ্ছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি আইন বিভাগ প্রশ্ন করে, তারাও কিন্তু এরকম আপনাদেরকে সৃজনশীল প্রশ্ন করতে পারে। সৃজনশীল মানে কি? প্রবলেমেটিক প্রশ্নটার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিয়ে আপনাকে বিভ্রান্তিতে ফেলানো। বুঝতে পেরেছেন? মানে জানা জি। প্রশ্নকে অজানা করে দিবে, কিন্তু আপনাকে ভালোভাবে যদি প্রশ্ন ক্র্যাক করেন, বোঝেন, তাহলে আপনি ধরতে পারবেন। বুঝতে পেরেছেন? না, মানে একটা দুইটা শব্দ চেঞ্জ করে দিয়েও মাথা খারাপ করে দেওয়া সম্ভব স্যার। সেদিন ক্লাস টেস্টে আপনি একটা প্রশ্ন করেছেন, ওই যে ব্যভিচারের উদ্দেশ্যে দিনের বেলায় ঘরে ঢোকে, কিন্তু আপনি ওইটা রাত্রে বেলা করে দিয়েছেন স্যার। তাহলে সেকশন পূরণ, সেকশন চেঞ্জ হয়ে যাবে, যাবে কি না? সেকশন চেঞ্জ হয়ে যাবে। জি স্যার। তার মানে আপনি প্রশ্ন কমন পেলেও দেখবেন তার মধ্যে কোনো না কোনো পরিবর্তন আছে। তার মানে আমার প্রশ্ন আপনাকে সতর্কভাবে পড়তে হবে। আমি যদি এইভাবে বিপদে ফেলতে পারি, তাহলে বার কাউন্সিল প্রশ্ন করলে তো আরো ডেফিনেটলি বিপদে ফেলবে, তাই না? জি কারণ যিনি জি। প্রশ্ন করবেন তিনি তো আপনাকে পড়াচ্ছেন, আমি তো আপনাকে পড়াচ্ছি, আমার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার একটা ধারণা আছে, আমার নোটে সেটা আছে। আচ্ছা, একজন অ্যাডভোকেট তার মক্কেলের বন্ধকি ঋণ আদায়ের জন্য মোকদ্দমা করেছেন, কিন্তু খাতক তার ঋণের জন্য গচ্ছিত বন্ধকি সম্পত্তি উদ্ধার করে নিয়েছেন। খাতক মানে কি বলেন? খাতক স্যার এখানে স্যার, মানে যিনি দিয়েছেন স্যার। একজন অ্যাডভোকেট তার মক্কেলের বন্ধকি ঋণ আদায়ের জন্য মোকদ্দমা করেছেন, বন্ধকি ঋণ আদায়ের জন্য। খাতক বলতে যে ওই যে মর্টগেজ রাখে সম্পত্তি, তিনি হচ্ছেন খাতক। বুঝতে পেরেছেন? মানে যিনি দিয়েছেন সম্পত্তি। হ্যাঁ, তিনি দিয়েছেন, তাহলে এই মামলার বিবাদী, তাই না? জি। মক্কেল তাড়াহুড়ো করে বিক্রি দলিল সম্পাদনের জন্য এবং নিলামে খরিদের জন্য অ্যাডভোকেটকে অনুরোধ করেন, বলছে যে স্যার এই সম্পত্তি আপনি লিখে নেন, যেহেতু সেখানে অন্য কোনো বিডার নেই অকশনে, তাই না? মক্কেল জরুরি টাকার প্রয়োজন হওয়ায়, মক্কেলের জরুরি টাকারও দরকার, স্যার এই অকশনটা স্যার ফেল করতে দিবেন না স্যার, প্রয়োজনে আপনি কিনে নেন স্যার, কেউ কিনে নিচ্ছে না। এইভাবে কি করছে, ওই অ্যাডভোকেটকে কনভিন্স করছে। অ্যাডভোকেট সাহেবের অঢেল টাকা আছে, সমস্যা নাই। অ্যাডভোকেট সাহেব দেখছেন না, এই সম্পত্তি তো মিনিমাম 50 লক্ষ টাকা হবে, কিন্তু আমি একটু অল্প টাকাতে পেয়ে যাচ্ছি, নিয়ে নেই। 50 লক্ষ টাকার সম্পত্তি যদি 30 লক্ষ টাকায় পাই, অ্যাডভোকেটেরও লোভ হয়ে গেছে, তাই না?
আমি হলেও তো কম দামে পেলে নেওয়ার চেষ্টা করব। তাই না? তো তার জি উপকার্থে, কার উপকার? মক্কেলের উপকার করার জন্য অ্যাডভোকেট তার নিলামে সম্পত্তিটি খরিদ করে নেন। মানে যেই সম্পত্তি নিয়ে মামলা, ওই সম্পত্তি অ্যাডভোকেট কিনে নিল, যেটা করা যায় না। উক্ত অ্যাডভোকেট কি পেশাগত অসদাচরণ করেছেন? অবশ্যই করেছেন। প্রাসঙ্গিক আইনের বিধানের আলোকে উক্ত অ্যাডভোকেটের এমন আচরণের পক্ষে বা বিপক্ষে যুক্তি প্রদর্শন করুন। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে অসদাচরণ করেছেন, তাহলে বিপক্ষে দিব, আর যদি বলেন করেননি, তাহলে অ্যাডভোকেটের পক্ষে আপনাকে সাফাই গাইতে হবে, তাই না? জি তাহলে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইটির অধ্যায় 2 বিধি 1-এর বিধান মতে মক্কেল নালিশি সম্পত্তি অর্জন করা হতে বিরত থাকতে হবে। ঠিক আছে? এ নালিশি সম্পত্তি মানে যেই সম্পত্তি নিয়ে কি হচ্ছে, মামলা হচ্ছে, ওই সম্পত্তি তিনি কিনে নিয়েছেন, তাহলে 2-এর 1 হবে। এটা ফি এর পরিবর্তে কিন্তু ওই সেকশন মানে ওই বিধিটা আসবে না, বুঝতে পেরেছেন? জি জি, ঠিক আছে। আলোচ্য ঘটনায় উক্ত অ্যাডভোকেট মক্কেলের নিলামী সম্পত্তি খরিদের মাধ্যমে বা ক্রয়ের মাধ্যমে অর্জন করে পেশাগত অসদাচরণ করেছেন। আচ্ছা, এটা যদি করতে দেওয়া হয়, আমরা অ্যাডভোকেটরা কি করবো জানেন? এই অ্যাডভোকেটদের সম্পত্তির আর অভাব হবে না, খালি সুযোগ জি খুঁজবে এই জি ধরনের জি, মক্কেলের সম্পত্তি নেওয়ার। তাই এখানে কিন্তু কি হবে? ন্যায় বিচার হবে না। মানে সেটাই। মক্কেলকে বাধ্য করব আমরা যে আমাকে সম্পত্তি লিখে দিয়ে যাও, নাহলে জীবনেও তুমি মামলা জিততে পারবে না। যদি আমাকে লিখে দিয়ে যাও, বলো যে হ্যাঁ আমাকে লিখে দিবে বা আমাকে লিখে দিবেন, 2 বছরে মামলা শেষ করে দেবো। আর আমাকে লিখে না দিলে এই মামলা কিন্তু 20 বছর চালাবো। এটা কি মেন্টাল টর্চার শুরু হবে মক্কেলের প্রতি যদি এইটা করতে দেওয়া হয়। যতই ভালো অ্যাডভোকেট হোক, সম্পত্তি লোভ সবারই আছে। আমি কি বোঝাতে সক্ষম হলাম? অবশ্যই অবশ্যই। এই সেটাই কারণেই সেটাই স্যার, যেন জি। মক্কেলের প্রতি টর্চার না করে, এমনি তো সিভিল মামলা বছরের পর বছর চলতেই থাকে। ঠিক আছে? জি স্যার, এখানে তাহলে বিধি 1 আর বিধি 5-এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই স্যার। না, খুব বেশি পার্থক্য নাই। একটু কনফিউশন তৈরি হয়। আমারও হতো, জি আমারও হতো। তো আমি একটু ডিপলি ভাবার পরে এটা আর হয় না। ইংলিশ টার্মটা পড়লে কনফিউশন দূর হয়ে যায়। গতকাল একজন ব্যারিস্টার সাহেব, আমার এই ব্যাচের স্টুডেন্ট আছেন, উনি 190 সিআরপিসি 190 এবং 200 ধারার কনফিউশনে ভুগছেন। কেন কনফিউশনে ভুগছেন? উনি আইন পাঠের কিছু ছবি তুলে আমাকে পাঠাইছেন। তো আইন পাঠ বইয়ে যেভাবে উপস্থাপন করা হয়েছে, কনফিউশন মাস্ট, বুঝতে পেরেছেন? তো আমি ওনাকে আচ্ছা বিআর অ্যাক্টের যে ইংলিশ পার্ট ওয়েবসাইট বের করে ওনাকে দেখিয়ে আমি বুঝাই দিলাম, উনি ঠিকই বুঝলেন। তার মানে যখনই কনফিউশন, আপনাকে চলে যেতে হবে বিআর অ্যাক্টে, ওয়েবসাইটে চলে যাবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। কারণ বাংলাটা তো অনুবাদ করা হয়েছে ভাই, আর যেটা ইংলিশ পার্ট সেটাই তো অরিজিনাল, তাই না? জি একজন অ্যাডভোকেটের চেম্বারে এক ব্যক্তি এসে বলে, ইদানিং বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচলিত খুনের মামলার আমি একজন আসামি। কিছুদিন আগের ওই যে একজনের বাচ্চা মার্ডার অ্যান্ড কি বলে, রেপ অ্যান্ড মার্ডারের দোষে ফাঁসি হলো না একটা ব্যক্তির, নাম কি ছিল আসামির? জি, রামেশা হত্যাকাণ্ড। হ্যাঁ, রামেশা হত্যাকাণ্ড। হ্যাঁ, রামেসা হত্যাকাণ্ডের আসামির নাম কি ছিল? সুজন না কি যেন নাম কি নাম ছিল? ছিল। জি তো জি, যাই হোক, এরকমই হবে স্যার। তো ওই আসামি যদি আপনার কাছে এসে যে স্যার এই যে এই ব্যক্তি এখন সোহেল, ভাইরাল হয়ে গেছে। সম্ভবত সম্ভবত সোহেল, জি হ্যাঁ, বলেন। সোহেল, তো এই স্যার যে ভাইরাল, এই যে কাণ্ড স্যার, এটা আমার দ্বারা হয়ে গেছে স্যার, আমাকে বাঁচান। মনে করেন ইনস্ট্যান্ট সে যদি অ্যারেস্ট না হয়, তাহলে পালিয়ে এসে তো মামলা যদি হয়ে যায়, কতদিন আর পালিয়ে বেড়াবে? তাই না? জি বিদেশে পালিয়ে যাওয়ার সামর্থ্য থাকলে তো পালিয়ে যেতই, জি তাই না? একজন তো পালিয়ে জি গেছিল, আমাদের যে জুলাই যোদ্ধা, একজনকে হত্যা করে, দিনে দুপুরে হত্যা করে পালিয়ে গেল না? জি স্যার। তো তার সামর্থ্য নাই, গরিব মানুষ বলে তো সে পালাতে পারেনি। কিন্তু মূল কথা, মনে করেন যে সঙ্গে সঙ্গে ধরা না পড়ে সে যদি আপনার চেম্বারে এসে বলে যে এই হত্যাকাণ্ড যেটা এখন ভাইরাল, সেটা আমি করে ফেলেছি, আমাকে বাঁচান। তাহলে ইদানিং বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম, এই যে এই প্রশ্নটা অনেক আগের, এটা কিন্তু বিগত সালের প্রশ্ন, 1980 সালের দিকের প্রশ্ন। আমার কাছে এই বইও আছে, এত পুরাতন প্রশ্ন। তো এই সামাজিক যোগাযোগ উনিশশো মাধ্যম, বলেন। 1980 সালের। 1980 সালের প্রশ্ন এটা। তাহলে ইদানিং বিভিন্ন সংবাদ মাধ্যম, মানে তখন পেপার আর টেলিভিশন তো 96 আসছে, সংবাদ মাধ্যম তখন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম কোথায় পেলাম? আমি তৈরি করেছি, মানে রেলিভেন্ট করেছি, মানে এটা আধুনিক টাচ দিয়েছি আর কি, বুঝতে পারেননি? তার মানে এখন কোনো কিছু ভাইরাল তো ওই ফেসবুক আর ইউটিউবে বেশি হয়, তাই না? তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারিত খুনের মামলার আমি একজন আসামি। কে বলছে? আসামি নিজেই। কাকে বলছে? অ্যাডভোকেটের চেম্বারে এসে বলছে, আমি চাচ্ছি আপনি আমার পক্ষে মামলা পরিচালনা করে আমাকে খালাস করেন।
মানে আমাকে বাঁচান, ঠিক আছে? জি তাহলে উক্ত কথা শোনার পর অ্যাডভোকেট মহোদয়, মানে আপনি, উক্ত ব্যক্তিকে দুর্ব্যবহার করে তার চেম্বার হতে বের করে দেন। আপনি বলেন না আপনাকে নিব না, আপনি এত বড় একটা কাণ্ড করছেন, মানে এই ধরনের লোকে পেলে তো ধরে আগে পুলিশে দেওয়া উচিত, তাই না? এরকম মাথার মধ্যে আসবে, তাই না? তো তিনি তার সাথে খুব খারাপ ব্যবহার করে তাকে চেম্বার থেকে অপমান করে বের করে দিয়েছেন। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। এরপর প্রশ্ন কি, উক্ত অ্যাডভোকেট কি পেশাগত অসদাচরণ করেছেন? আপনারা এই উত্তর না পড়ে এটা যদি বলতে যান আপনারা কনফিউশনে ভুগবেন। উক্ত আসামির পক্ষে মামলা পরিচালনা করতে আইনগত কোনো বাধা আছে কি, দুইটা প্রশ্ন। অসদাচরণ করেছে কিনা, আর ওই মামলা নিলে কি তার কোনো সমস্যা হবে, আইনগত বাধা আছে কিনা নিতে, দুইটা প্রশ্ন, বুঝতে পেরেছেন? দুইটা জিজ্ঞাসিত বিষয়। প্রথম হচ্ছে অধ্যায় 2 বিধি 9 এর বিধান মতে অপরাধীর পক্ষে মামলা পরিচালনায় অনীহা প্রকাশ করা যাবে না। অপরাধীর পক্ষে যদি মামলা পরিচালনা করতে অনীহা করেন তাহলে কি হবে? অপরাধীরা কোথায় যাবে? সমস্যা না এটা? জি জি যা জি। কোনো মক্কেল প্রতি একজন আইনজীবীর কর্তব্য। তাহলে মক্কেল, এবং সে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে না। হ্যাঁ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ, সে যতই পাপী হোক না, একটা কথা আছে না, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। পাপী আসছে জি আপনার কাছে, পাপ আসেনি তো, তাই না? জি আবার অধ্যায় 4 বিধি 4 এর বিধান মতে আপনারা যদি এই একজন পাপী ব্যক্তি আসামির পক্ষে মামলা পরিচালনা করি, তাহলে এটা আমাদের কিন্তু ইমানি দায়িত্বই পালন হচ্ছে, আমাদের পেশাগত দায়িত্ব পালন হচ্ছে, বরং নবীর সুন্নাত পালন করা হচ্ছে। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন যতই পাপী হোক, আমরা তো সবাই কম বেশি পাপী, তাই না? আমাদের পক্ষে কিন্তু জি তিনি সাফাই গাইবেন না, যতই পাপী হোক, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না, জি জি চাইবেন জি তো? স্যার। তো রাসূল ওকালতি করবেন তো আমাদের পক্ষে, পাপীর পক্ষে, তা আমরা কেন জি করতে পারবো না? তাহলে কোনো মামলা পরিচালনা করা বা না করার স্বাধীনতা একজন অ্যাডভোকেটে থাকবে। আচ্ছা, একবার বলছি যে কর্তব্য, আর দ্বিতীয়তে চারে চারে বলছি যে আবার একটা মামলা নিব কি নিব না এটার স্বাধীনতাও তো আমার থাকবে, থাকবে না? জি যা সাধারণ জনগণের প্রতি একজন আইনজীবীর কর্তব্য। আচ্ছা, এখানে পয়েন্ট টু বি নোটেড, খুবই কিন্তু এখানে ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে। দুইয়ের অধ্যায় 2, অধ্যায় 2 কাদের প্রতি আচরণবিধি বলেন? এই সবাই বোঝার চেষ্টা করেন। মক্কেল মক্কেলের প্রতি। 2-2 মক্কেলের প্রতি আচরণবিধি। সরি, অধ্যায় 2 মক্কেলের প্রতি, আর অধ্যায় 4 কার প্রতি? জনসাধারণ। জনসাধারণ প্রতি। তাহলে জনসাধারণের আগে পড়ি, কোনো মামলা পরিচালনা করা বা না করা স্বাধীনতা একজন অ্যাডভোকেটের থাকবে, যা সাধারণ জনগণের প্রতি একজন আইনজীবীর কর্তব্য। আচ্ছা, এখানে ওই যে আসামিটা আপনার চেম্বারে এসে বললো, সে কি আপনার মক্কেল? না। কখন মক্কেল হবে? যখন তার পক্ষে আপনি ওকালতনামা সই করে আদালতে জি জি জমা দিবেন, তারপরে আপনি মক্কেল সে হবে এবং তার আইনজীবী আপনি হবেন। যতক্ষণ না মামলা আপনি রিসিভ করে কি করছেন, ওকালতনামা সই করছেন, ততক্ষণ পর্যন্ত অফিসিয়ালি সে আপনার মক্কেল না, বা তার আপনি আইনজীবী নন। আমি কি বোঝাতে পারলাম? জি জি স্যার জি। তার তার ক্লিয়ার। মানে এখানে কোনটা প্রযোজ্য হবে, অধ্যায় 2 না অধ্যায় 4? স্যার এখানে প্রযোজ্য হবে স্যার 4 দেয় স্যার। অধ্যায় 4 প্রযোজ্য হবে। তার মানে আমার তো স্বাধীনতা আছে, আমি নিব কি নিব না। জি আমার ব্যক্তিগত কিছু আদর্শবোধ থাকবে না যে আমি কোন মামলা নিব, অবশ্যই অবশ্যই, তবে কোন মামলা নিব না, জি তাই তবে না? দুর্ব্যবহার করা যাবে না। জি এখন আমি উত্তরে কি যাচ্ছে, আমি দুইটাই দিলাম, দুইটাই দিলাম। তো এখানে কিন্তু আমাদের বুঝতে হবে সে কিন্তু মক্কেল না, একটা আগন্তুক, একটা আসামি। সে কি, জনগণ হিসেবে আমার কাছে আসছে। আলোচ্য ঘটনায় উক্ত ব্যক্তি যেহেতু সাধারণ জনগণের একজন এবং তার পক্ষে উক্ত অ্যাডভোকেট আইনজীবী হিসাবে নিযুক্ত হয়নি, সেহেতু অধ্যায় 2 বিধি 9 এর বিধান তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। তার মানে 2-9 আমি যে আলোচনা করলাম, এটা দ্বারা প্রশ্নে কিন্তু কনফিউজ করা হয়েছে। তাই আমিও প্রশ্ন উত্তর করে কিন্তু ওইভাবে একটু নিয়ে আসলাম আপনাদের বোঝানোর জন্য যে 2-9 ব্যাখ্যা প্রযোজ্য করবে জি। না। এখন 2-9 কি তাহলে উত্তরে নিয়ে আসার দরকার আছে? আপনি পরীক্ষার খাতায় 2-9 লিখার দরকার নাই। তা আমি কেন লিখেছি, আপনারা যেন বলতে পারেন। অনেকে প্রশ্ন করবেন যে স্যার 2-9 আসলো না কেন? 2-9 কেন আসবে না, আপনাদের ব্যাখ্যা দেওয়ার জন্য 2-9 আমি এখানে দিয়েছি। 2-9 দিলে উত্তরটা আরো কি পারফেক্ট হবে, কিন্তু 2-9টা অপশনাল। ক্লিয়ার? জি স্যার। মানে বিপরীত ভাবে ভাবলেও এটা হচ্ছে না, এটা আমি বোঝাচ্ছি। অপরদিকে 4-4 বিধান তাদের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং উক্ত ব্যক্তির পক্ষে নিযুক্ত না হওয়ার জন্য বা সিদ্ধান্ত নিয়ে উক্ত অ্যাডভোকেট কোনো পেশাগত অসদাচরণ করেনি, মামলা না নিয়ে পেশাগত অসদাচরণ করেনি, কিন্তু
তবে অ্যাডভোকেট মহোদয় উক্ত ব্যক্তিকে দুর্ব্যবহার করে তার চেম্বার হতে বের করে দিয়ে অনুচিত কাজ করেছেন, যা পেশাগত হ্যাঁ, অসদাচরণের শামিল নয়। কাজটা করা ঠিক হয়নি, কিন্তু এটা পেশাগত অসদাচরণ না। একজন, মানে এটা ফিনিশিং লাইন। এটা আমার ফিনিশিং লাইন, এটা আমার সৃজনশীলতা, এটা ঠিক কখনো আছে স্যার। পেশাগত অসদাচরণ নয়। এই তো এই ধরনের একজন রেপিস্ট এসে আপনার সামনে আসলে আপনার তো মেজাজ এমনি খারাপ হবে, হবে না? জি জি। তাহলে আপনার মেজাজ খারাপ হয়, তাকে তো বের করে দিতেই পারেন। আমি কি বোঝাতে সক্ষম হলাম? মানে এটা আমার জি কাছে স্যার। পারফেক্ট উত্তর একটা, আমি অনেক চিন্তা ভাবনা করে এই উত্তরটা করেছি। বিভিন্ন গাইডে বিভিন্ন রকম উত্তর থাকতে পারে, কিন্তু আমার উত্তরের মধ্যে একটু ভিন্নতা থাকবেই। একজন আইনজীবী মিস্টার জামানের পক্ষে মামলা পরিচালনা করে তার কিছু গোপন বিষয় জানতে পারেন। তো গোপন বিষয় সম্পর্কে দুই দুই আমরা পেলাম না, গোপনীয়তা হুম, রক্ষা করা, ওটা আমি উত্তর করেও দিয়েছি। একটি জেলা আইনজীবী সমিতি নির্বাচনের সময় স্থানীয় কতিপয় মাস্তান কর্তৃক নির্বাচনের ব্যালট বাক্স হাইজ্যাক হয়। এটা অনেক সময় হয়, বাস্তবেও হয়। একজন মাস্তানকে গ্রেপ্তার করা হলে তার স্বীকারোক্তি অনুসারে ব্যালট বাক্সটি উদ্ধার করা হয়। সে বলল যে ব্যালট বাক্সটি কোথায় আছে, ব্যালট বাক্স এবার উদ্ধার হলো। সে আরো স্বীকার করে যে উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অ্যাডভোকেট ক এর নির্দেশে সে এই কাজ করেছে। তার মানে অ্যাডভোকেট ক বলেছে আর সে কাজটি করেছে, তার মানে অ্যাবেটমেন্ট, তাই না? জি প্রফেশনাল জি। তাহলে অ্যাডভোকেট ক এর উক্ত কর্মকাণ্ড পেশাগত অসদাচরণের আওতায় পড়ে কিনা। পেনাল কোড অনুসারে তো অপরাধ হচ্ছে সেটা বুঝতে পারছি, কিন্তু পেশাগত অসদাচরণের মধ্যে পড়ছে কিনা সেটা তো এখন বিষয়। তাহলে বাংলাদেশ বার কাউন্সিল কি নিজ উদ্যোগে অ্যাডভোকেট ক এর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করতে পারে কি? আমরা জানি অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ করা যায় সচিব বরাবর, কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে সেটা ভাইরাল হয়ে যাবে না এখন? জি যাবে। তাহলে এই ধরনের ঘটনায় বার কাউন্সিল নিজে কি কোনো উদ্যোগ নিতে পারে কিনা? জি, পারবে স্যার। একজন পিপি মহোদয় নারী শিশু কোর্টের একজন মহিলা বিচারককে 50,000 টাকা মাসোয়ার মানে ঘুষ দেওয়ার জন্য বারবার চেষ্টা করছিলেন, এবং আসামে একটা রেপ কেসের সম্ভবত আসামির জামিন নেওয়ার চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে কমপ্লেন হয়, বার কাউন্সিল ইনস্ট্যান্টলি একটা সভা করে তার পিপি পদ চলে গেছে, তার লাইসেন্সও চলে গেছে। এটা শুনেননি? মানে একেবারে অপসারণ। জি স্যার, আপনি বলেছিলেন অপসারণ, এটা। রিমুভ হয়ে গেছে। জি আচ্ছা, তাহলে একের একে অ্যাডভোকেট ক উক্ত কর্মকাণ্ড পেশাগত অসদাচরণের আওতায় পড়ে, কারণ সে তার ডিগনিটি ভঙ্গ করেছে। অ্যাডভোকেট হয়ে এই ধরনের কাজ কি করে করে, একের এক দিয়ে আমরা উত্তর করলাম। এরপরে দ্য লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল, এটা কিন্তু রুলস নট অর্ডার। এটা কি রুলস? রুলস কয়টা আছে? 101টা রুলস আছে না? জি অর্ডার কয়টা আছে? স্যার। অর্ডার অর্ডার 42টা। কয়টা আছে? 46টা। রুলস আছে 101টা। 101টা রুলের মধ্যে রুল 50 মানে বিধি 50-এর বিধান মতে বাংলাদেশ বার কাউন্সিল নিজ উদ্যোগে অ্যাডভোকেট ক এর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করতে পারে, করা যাবে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? কোনোভাবে বাংলাদেশ বার কাউন্সিল জানতে পারলে তার বিরুদ্ধে অভিযোগ করারই দরকার নেই, বাংলাদেশ বার কাউন্সিল ডিরেক্ট তাকে সমন দিবে, নোটিশ দিবে। বুঝতে পেরেছেন? স্যার, আমরা বললাম যে আচরণ বিধি, স্যার আচরণ বিধি 42টা। জি ঠিক আছে স্যার। তবে স্যার এখানে স্যার এই 50 বিধির কথা আসতে হবে স্যার। এখানে যদি আহ, মানে ওই মানে 33 অনুচ্ছেদ অনুযায়ী যে গঠিত ট্রাইব্যুনালে অভিযোগ করতে হবে এরকম কিছু আসবে না, 50 বিধির মধ্যে উত্তর লিখতে হবে। 33 যে ট্রাইব্যুনাল গঠন হলো, সচিব বরাবর কোনো থার্ড পার্টি তার বিচারের জন্য দরখাস্ত করছে, এখানে দরখাস্ত করা হচ্ছে ডিরেক্ট সুমোটো হয়ে নিজ উদ্যোগে। জি ঠিক আছে। জি যেমন হাইকোর্ট অনেক সময় সুমোটো হয়ে রুল জারি করেন। জি জি, স্যার। জি এখানে পুলিশ মিস ক এবং খ নামে দুইজন অপ্রাপ্ত বয়স্কা বালিকাকে উদ্ধারের সময় দুইটি এফিডেভিট উদ্ধার করেন। মিস কেন বলছে? মিস যারা বালিকা তাদের মহিলা। নামের আগে মিস শব্দ ব্যবহার করা হয়, তাই না? জি নারী নারী মানে জি নারী। দুইটা মেয়ে বা বালিকা বা গার্ল, হ্যাঁ, জি তাদের উদ্ধার করলো এবং দুইটি এফিডেভিট করলো, যা দুইজন অ্যাডভোকেট শনাক্ত ও সত্যায়ন করেছেন এই মর্মে যে তাদের বয়স 18। অনেক সময় অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দেওয়ার সময় এফিডেভিট করে দেয়, এফিডেভিটে বিয়ে, এবং বয়স লিখে দেয় 18, কিন্তু বাস্তবে 18 হয়নি। এরকম অনেক হয়, আমাদের কোর্টেও হয়। যদিও বর্তমানে তাদের বয়স 14 বছর, মাত্র 14 বছর প্রমাণিত হয়। তাহলে অ্যাডভোকেট চ
যিনি মিস ক কে এবং অ্যাডভোকেট ছ যিনি মিস খ কে কি করেছেন, শনাক্ত করেছেন, মানে তাদের পক্ষে এফিডেভিট করে দিয়েছেন। উক্ত কারণে তাদের বিরুদ্ধে বার কাউন্সিল ট্রাইব্যুনালে পেশাগত অসদাচরণের অভিযোগ বিচারাধীন আছে, এবং এই কাজ করার জন্য তাদের বিরুদ্ধে কিন্তু বিচারও চলছে ট্রাইব্যুনালে। অ্যাডভোকেট জনাব চ নিজেকে নির্দোষ দাবি করে বলেন যে তিনি কখনো বালিকাকে দেখেনি এবং তাকে তার সাথে সামনে হাজির করানো হয়নি। এবং অ্যাডভোকেট ছ বর্ণনা দিয়ে বলেন যে মিস খ কে একজন মধ্যবয়স্কা মহিলা তার সামনে হাজির ও পরিচয় করালে তাকে 18 বছর বয়স্কা বলে মনে হয়। তাহলে পুরোটা অস্বীকার করলো। আর অ্যাডভোকেট, আরেকজন অ্যাডভোকেট বলছে যে না, একজন মহিলা তাকে নিয়ে এসে পরিচয় দেয় এবং দেখে মনে হলো যে 18 বছর মনে হচ্ছে আমার, কোনো কাগজপত্র নিয়ে নি জন্ম। আচ্ছা, যেটা পড়ছিলাম যে পুলিশ দুইটা নাবালক বা নাবালিকা মেয়েকে উদ্ধার করলো, বালিকা। তাদের কাছে দুইটা এফিডেভিট পাওয়া গেল, এবং ওই দুইটা এফিডেভিট দুইটা অ্যাডভোকেট সত্যায়ন করেছেন। কি বলে যে এদের বয়স 18, তার মানে নাবালিকাদেরকে সাবালিকা করে দিয়েছে, তাই তো? জি। তাহলে একজন অ্যাডভোকেট বলছে যে না, একে চিনি না এবং এইটা আমি করিনি। আর আরেকজন অ্যাডভোকেট বলছে যে আমি করেছি, একজন মধ্যবয়স্ক মহিলা আসলো নিয়ে ওই মেয়েটাকে আমার সামনে, আমার দেখে মনে হলো যে এর বয়স তো 18, তাই করে দিলাম। বাস্তবে এগুলো করতে হলে আমাদের কি করতে হবে? অবশ্যই জন্ম নিবন্ধনের মূল কপি অথবা এনআইডি কার্ডের মূল কপি যে জন্ম দেওয়া আছে সেটা, অথবা যদি তার কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে, যে সার্টিফিকেটে তারিখ থাকে না, অথবা রেজিস্ট্রেশন কার্ডে তারিখ থাকে, সেগুলো দেখতে হবে। জি। কারণ কোনো ডকুমেন্ট ছাড়া জাস্ট মুখের কথাতে আমরা বলতে পারি না যে দেখলে, দেখে মনে হলো তাই, এটা বলা যাবে না। ঠিক আছে? এগুলো জি। সতর্কভাবে করবেন আপনারা অ্যাডভোকেট হওয়ার পরে, এফিডেভিট করার আগে। উভয় অ্যাডভোকেট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন, বললো যে স্যার ভুল হয়ে গেছে, তাই না? কোথায় বলছে? ট্রাইব্যুনালে বলছে। এবং অভিযোগ হতে অব্যাহতি প্রার্থনা করেন। উভয় অ্যাডভোকেটের পক্ষে অথবা বিপক্ষে আপনার যুক্তি বর্ণনা করুন। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইটের অধ্যায় 1-এর বিধি 1 মতে উভয় অ্যাডভোকেট পেশাগত অসৎ আচরণ করেছেন, এরকম করা যায় না। তার মানে চাইলে এদেরকে কি করা যাবে? সাজা দেওয়া যাবে। বুঝতে পেরেছেন? তার মানে জি। বিপক্ষে আমি যুক্তি দিচ্ছি, পক্ষে দিচ্ছি না। এখন আমি জাস্ট এটা প্রশ্ন কি করে দিয়েছি, দেখবেন যে এখানে বড় প্রশ্ন, বড় প্রশ্ন মানে কি এখানে তথ্য অনেক, তাই না? জি। সেখানে উত্তরটা আমি ছোট দিয়েছি কেন? আপনার প্রশ্নে অনেক তথ্য আছে, সেটা ইউজ করে যেন প্রশ্নটাকে নিজের সৃজনশীলতা দিয়ে ডেভেলপ করতে পারেন। বিশেষ করে বড় প্রশ্নের ক্ষেত্রে আমি এগুলো বেশি করেছি। বুঝতে পেরেছেন? তো আমি ক্লু দিয়ে জি স্যার। দিলাম, এবার আপনি হোমওয়ার্ক আপনার নিজে তৈরি করে নেন। এই হোমওয়ার্ক তৈরির আগে অবশ্যই বাজারে কোনো গাইড দেখবেন না এটার উত্তরের জন্য, যেহেতু বিগত সালের প্রশ্ন। আর্থিক সংকটে থাকায় তার আত্মীয় আইনজীবী খ কে এই মর্মে প্রস্তাব দেয় যে যদি মামলায় তিনি ডিক্রি অর্জন করতে সক্ষম হন, তবে তাকে উক্ত মোকদ্দমায় তফসিলভুক্ত সম্মতি হতে 10% ভিটা হেবা করে দিবেন। বুঝতে পারলেন? ফি এর পরিবর্তে জি। দেবে না এটা, জি। অন্যথায় কোনো ফি প্রদান করবেন না, মানে কন্ট্রাক্ট হচ্ছে। আপনার মামলায় জিতলে আপনাকে সম্পত্তির কিছু অংশ লিখে দিব, না জিতলে পাবেন না। ক এর উক্ত প্রস্তাবটি বেশ লাভজনক বিধায় খ উক্ত প্রস্তাবে প্রস্তাব প্রস্তাব প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন। এই প্রস্তাবে বানানটা ঠিক করে নেবেন। জি, বয় কি হবে? জি। প্রস্তাবে, এ ক কে ব করতে হবে। সম্মতি জ্ঞাপন করলে হ্যাঁ ঠিক আছে, মামলা জিতবো, দেখছেন কাগজপত্র ঠিক আছে, জিতবে। বিচক্ষণতার সাথে মামলাটি পরিচালনা করলে দ্রুত সময়ের মধ্যে ক এর পক্ষে প্রার্থিত ডিগ্রি লাভ করেন। এবার নিজে সম্পত্তি পাবো, তাহলে হার্ড অ্যান্ড সোল কাজ করবো, তাই না? যত দ্রুত জি। সম্ভব এটাতে নিজে কিছু টাকা মানে ইনভেস্ট করতে হলেও করে মামলায় জিতবো। অতঃপর কথা মতো উক্ত 10% ভিটা আইনজীবী খকে হেবা করে দেন। তাহলে মক্কেলের সম্পত্তি নিল না, নালিশি সম্পত্তি তো নিল নাকি? জি স্যার। তাহলে 2-5 এর বিধান মতে ফি এর পরিবর্তেই কিন্তু নিল। এটা কিন্তু নালিশি সম্পত্তি নিচ্ছে, কিন্তু ফি এর পরিবর্তে নেওয়া। তো ফি এর পরিবর্তে যদি নালিশি সম্পত্তি নেয় তাহলে 2-5। ঠিক আছে? অসৎ আচরণ জি। করেছেন। আইনজীবী এক্স স্থাবর সম্পত্তি নিয়ে একটি দেওয়ানি বিবাদের বিষয়ে ওয়াইকে আইনি পরামর্শ প্রদান করেন এবং
মোকদ্দমার আর্জি প্রস্তুত করতে ওয়াইকে সহায়তা করেন। জি। অতঃপর ওয়াই এক্স এর নিকট হতে উক্ত আর্জির একটি ড্রাফট সংগ্রহ করে অপর একজন দক্ষ সিনিয়র আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ সিভিল জজ ফোরামে একটি মোকদ্দমা দায়ের করেন। ও, তার মানে ওয়াই হচ্ছে খুব ঝানু বা খুব চালাক মক্কেল। এক আইনজীবী থেকে পরামর্শ নিয়ে হয়তো ফি একটু বেশি চেয়েছে, অন্য আইনজীবীর কাছে চলে গেছে এবং ওই ড্রাফটটাও নিয়ে চলে গেছে। বুঝতে পেরেছেন? পরবর্তীতে উক্ত মোকদ্দমার বিবাদী পক্ষ আইনজীবী এক্স কে উক্ত মোকদ্দমাটি পরিচালনার জন্য নিযুক্ত করেন। এবার এক্স এর কাছে আবার কি আসছে? বিবাদী চলে আসছে। আর বিবাদী পক্ষে চলে আসছে যে পক্ষের আর্জি আমি এক্স এর জন্য আর্জি ওয়াই এর জন্য আর্জি লিখেছিলাম, ওয়াই তো আসলো না, এবার বিবাদী আসছে। কিন্তু ওয়াই এর তো সবকিছু আমি গোপন জিনিস জেনে গেছি, জেনে যাইনি। জি। এক্ষেত্রে আইনজীবী এক্স কি পেশাগত অসদাচরণ করেছেন? কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে চলে যাবে। তাহলে এখানে 2-4 বিধান মতো উভয় পক্ষে আইনি সেবা প্রদানের মাধ্যমে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সুবিধা গ্রহণ করে পেশাগত অসাধারণ করেছেন।